নিউক্লিয়াস, অর্থাৎ যে মৌলের যে নিউক্লিয়াস নিয়ে যে আমরা পড়াশোনাটা করব বা কোনো পরমাণু বা মৌলের যে নিউক্লিয়াস নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে আমাদের এখানকার মেন উদ্দেশ্য। তো দেখো এখানে আমরা কোন কোন জিনিসের নিউক্লিয়াস নিয়ে এখানে পড়াশোনা করব। এখানে আমাদের মেনলি পড়াশোনার বিষয়টা হচ্ছে যে সমস্ত মৌল হচ্ছে তেজস্ক্রিয় মৌল, অর্থাৎ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তাদেরকে নিয়ে পড়াশোনা করতে হবে। মানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কারা হয় আগে সেটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। যে কোনো একটা পরমাণুর যে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসের মধ্যে জেনারেলি থাকে দুটো জিনিস, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। ঠিক আছে, তো ওই নিউট্রন এবং প্রোটন যখন একসঙ্গে ওই একদম অতি ক্ষুদ্র জায়গাতে, একদম অতি ক্ষুদ্র, দেখো আমরা সাধারণত পরমাণুটাকেও চোখে দেখতে পাই না, তাহলে তার নিউক্লিয়াসটা পাবো অতি ক্ষুদ্র জায়গার মধ্যে। যখন নিউট্রন আর প্রোটন আবদ্ধ অবস্থায় থাকে তখন কি হয়, ফার্স্টে জিনিসটা ভালো করে বুঝতে হবে। ওর মধ্যে প্রোটন থাকছে, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, আরো প্রোটন থাকছে, কারণ একটা নিউক্লিয়াসের মধ্যে অনেক প্রোটন থাকতেই পারে। যদি আমরা কার্বনের কথা বলি, কার্বনের ক্ষেত্রে কটা প্রোটন থাকে, কার্বনের ক্ষেত্রে মেনলি 6টা প্রোটন থাকে। এবার ওই 6টা প্রোটনের মধ্যে তোমরা একটা জিনিস ভালো করে বোঝো, যে প্রোটন যারা হয় তাদের চার্জ তো হয় প্লাস, আর অন্য প্রোটন মানে সবকটা প্রোটনই চার্জ প্লাস হবে। এবার 6টা প্রোটন আছে, তাহলে তারা পরস্পরকে কি করবে, প্লাস চার্জগুলো পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, রিপালসিভ ফোর্স হবে। অর্থাৎ একটা প্রোটন, মনে করো এটাও প্রোটন আর এটাও প্রোটন, এরও চার্জ প্লাস এরও চার্জ প্লাস, তাহলে এই দুটো প্রোটন কি পরস্পরের কাছাকাছি আসবে, আসবে না। এদের তো দুজনেই তো সেম চার্জ, অর্থাৎ প্লাস চার্জ, তাহলে এরা দুজন দুদিকে সরে যেতে চাইবে। ঠিক আছে, অর্থাৎ যখন প্রোটনের পরিমাণটা কোনো একটা নিউক্লিয়াসে যদি অত্যাধিক বেড়ে যায়, ঠিক আছে, তখন কি হয়, প্রোটন আর প্রোটনের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কি হয়, অত্যাধিক রিপালসিভ ফোর্স অর্থাৎ বিকর্ষণ বলের সৃষ্টি হয়, এবং নিউক্লিয়াসটা তখন অস্থির হয়ে পড়ে। মানে সেটা হচ্ছে স্থায়ী অবস্থাতে থাকে না, অর্থাৎ স্টেবিলিটি থাকে না তার। কি বললাম, বোঝা গেল? অর্থাৎ ওর মধ্যে কোনো স্টেবিলিটি থাকে না বা স্থায়ী অবস্থায় থাকে না, ওটা অস্থির হয়ে পড়ে এবং নিউক্লিয়াসটা ফেটে যেতে চায়। ঠিক আছে, মানে দুটো প্রোটন দুদিকে সরে যেতে চাইছে, বিকর্ষণ বলের জন্য দুটো দুদিকে সরে যেতে চাইছে, এবং সেই কারণের জন্য নিউক্লিয়াসটা অস্থির হয়ে পড়ে। কথাটা কি বললাম, ভালো করে মন দিয়ে শোনো। যে এক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা অনেক বেড়ে গেছে, এই একটা কন্ডিশন হতে পারে। বা নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনের সংখ্যা কখনো খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, যে কারণের জন্য তোমার হচ্ছে নিউটন বাই প্রোটন রেশিওটা অনেক, মানে যে অনুপাতে থাকা উচিত, মনে করো 5টা প্রোটনের জন্য 5টা নিউট্রন দরকার। ঠিক আছে, 5টা প্রোটনের জন্য 5টা নিউট্রন দরকার, যদি সেটা না হয়ে 5টা প্রোটন রয়েছে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে 10টা নিউট্রন রয়েছে, মানে যা দরকার তার ডবল রয়েছে বা অনেক বেশি রয়েছে, তখনই সাধারণত সেই মৌলগুলো অস্থির হয়ে পড়ে, অর্থাৎ তাদের যে নিউক্লিয়াসটা সেটা স্টেবিলিটি হারিয়ে ফেলে। ঠিক আছে, অর্থাৎ তাদের যে স্থায়িত্বটা সেটা তারা হারিয়ে ফেলে। তাহলে কি বললাম, যখন কোনো নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা খুব বেশি পরিমাণে বেড়ে যায় বা প্রোটনের সংখ্যা খুব কম মানে কমে যায়, সেটা একটা কারণ হতে পারে। বা নিউট্রনের সংখ্যা খুব বেশি পরিমাণে বেড়ে গেল এবং বা নিউট্রনের সংখ্যা খুব কমে গেল, মানে যে যেটা থাকা দরকার, মানে এতগুলো প্রোটনের জন্য এতগুলো নিউটন দরকার, যদি সেটা না থেকে কোনোটা যদি খুব বেশি এবং খুব কম হয়ে যায়, সেক্ষেত্রে খুব বেশি বা খুব কম হয়ে গেলে তখনই নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের যে মানটা সেটা অনেক পরিমাণে বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার জন্য নিউক্লিয়াসটা হয় খুব সংকুচিত হয়ে যেতে চায়। ঠিক আছে, বা যখন প্রোটনের মধ্যে বিকর্ষণ বল থাকবে তখন ওর নিউক্লিয়াসটা কি করবে, বিকর্ষণ বলের জন্য নিউক্লিয়াসটা আরো চারিদিকে খুলতে চাইবে এবং আস্তে আস্তে প্রসারিত হতে চাইবে, এবং এতটা বিকর্ষণ বল থাকবে যে নিউক্লিয়াসটা একসময় ফেটে যাওয়ার মতন অবস্থায় চলে আসবে। এবং এই কারণের জন্য ওই এলিমেন্টগুলো চায় যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে থেকে যেন কিছু প্রোটন এবং কিছু নিউট্রন যেন বেরিয়ে যায়, এবং আমরা একটা স্টেবিলিটি স্তরে অর্থাৎ একটা স্থায়ী অবস্থাতে যেন আসতে পারি। এই জিনিসটা যে সমস্ত মৌলের মধ্যে দেখা যায় তারাই হচ্ছে তোমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তারাই হচ্ছে তোমাদের তেজস্ক্রিয় মৌল। আশা করি কথাটা তোমাদের মাথায় ঢুকেছে। এবার আসি, দেখো বইতে আমরা যখনই রেডিও অ্যাক্টিভিটি পড়বো, আমাদেরকে প্রথম প্রশ্নই বইতে যেটা করে যে তেজস্ক্রিয়তা কাকে বলে। তেজস্ক্রিয়তা হচ্ছে, যদি বইয়ের ডেফিনেশনে ফার্স্টে বলি, তারপরে আমি সেটাকে আমার নিজের ভাষায় আমি ব্যক্ত করার চেষ্টা করছি। মৌলের যে ধর্মের জন্য কতগুলি ভারী মৌলের পরমাণু অবিরাম স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে চলে, এবং তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের মাধ্যমে একটি ভিন্ন মৌলের পরমাণুতে পরিণত হয়, এবং এই মৌলের এই যে ধর্মটা, সেই মৌলের ধর্মটাকে বলা হচ্ছে তোমার তেজস্ক্রিয় ধর্ম, এবং এই তেজস্ক্রিয় ধর্মের ফলে যে মৌলগুলো সৃষ্টি হয় সেগুলোকে বলা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। অর্থাৎ যে সমস্ত মৌলের মধ্যে এই ধর্মটা দেখা যায় তারাই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, কথাটা কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কি বলছে এখানে, ভালো করে শোনো কথাটা, ডেফিনেশনটার মধ্যে কি বলছে ভালো করে পয়েন্টগুলো বোঝো, তাহলে তোমরা এই তেজস্ক্রিয়তা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। বলছে যে যে ধর্মের জন্য কতগুলো ভারী মৌলের নিউক্লিয়াস, মানে সবাই হয় না, কয়েকটা ভারী মৌলের নিউক্লিয়াস যারা থাকে, জেনারেলি ইউরেনিয়ামের পরে বা যারা থাকে, বা যাদের ভর সংখ্যাটা জেনারেলি 210-এর ক্ষেত্রে বেশি হয়, জেনারেলি 210-এর ক্ষেত্রে যাদের বেশি হয়,
তাদের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে এটা হচ্ছে জেনারেলি, সাধারণত আমি আসছি যে 20 নিচেও আছে, সেগুলো আমরা পরে আসছি। আগে আমরা জেনারেলটা বলি যে কতগুলো ভারী মৌলের নিউক্লিয়াস, মানে যাদের ভর সংখ্যা হয়তো 210-এর বেশি, তারা কি করে অবিরাম মানে কন্টিনিউয়াসলি স্বতঃস্ফূর্তভাবে মানে অটোমেটিক্যালি কি করে তেজস্ক্রিয় রশ্মিগুলো বিকিরণ করে। তেজস্ক্রিয় রশ্মি বলতে কি, আলফা রশ্মির বিকিরণ, বিটা রশ্মির বিকিরণ এবং গামা রশ্মির বিকিরণ। ঠিক আছে, তো আলফা বিটা গামার বিকিরণ করে চলে, এবং আলফা যখনই বিকিরণ করছে বা বিটা যখনই বিকিরণ করছে, করার ফলে ওরা একটা ভিন্ন মৌলের পরমাণুতে পরিণত হচ্ছে। ঠিক আছে, যে মৌলটার ভর কিছুটা হলেও কম, ঠিক আছে, ভর সংখ্যাটা মানে ভরটা কিছুটা হলেও কম, ঠিক আছে, ওই যে ভিন্ন মৌলের পরমাণুতে যে পরিণত হচ্ছে, তাহলে এই ধর্মটা তো নিশ্চয়ই সবাই দেখাবে না, কিছু হায়ার এলিমেন্টগুলো দেখাবে যাদের ভর সংখ্যাটা অনেক বেশি। তাহলে সেই সমস্ত মৌলগুলোকে বলা হচ্ছে তোমার তেজস্ক্রিয় মৌল, যারা এই ধর্মটা দেখাচ্ছে, ওটা এই ধর্মটাকে বলা হচ্ছে তোমার তেজস্ক্রিয় ধর্ম। আচ্ছা, এবার একটা কথা বলি, এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন আসে প্রথমে, যে তেজস্ক্রিয়তা যে জিনিসটা এটা আবিষ্কার করেছিলেন কে? তো তেজস্ক্রিয়তা যে এই জিনিসটা ফার্স্ট আবিষ্কার করেছিলেন হচ্ছে তোমার হেনরি বেকারেল 1896 সালে। ঠিক আছে, কি নাম বললাম? হেনরি বেকারেল তেজস্ক্রিয়তাটা ফার্স্ট আবিষ্কার। হেনরি বেকারেলের এই নাম অনুসারে, যেহেতু হেনরি বেকারেল আবিষ্কার করেছেন, তাই তার নাম অনুসারে তেজস্ক্রিয়তা যেটা এসআই একক, সেই এসআই এককের নাম মানে এসআই একক যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে তেজস্ক্রিয়তার এসআই একক কি, তাহলে তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে তোমার বেকারেল। ঠিক আছে, এবং পরবর্তীকালে মাদাম কুরি এই বিষয় নিয়ে গবেষণা করেছিলেন এবং এই বিষয়টাকে আরো ডেভেলপ করেছিলেন। ঠিক আছে, তো পরবর্তীকালে এই যে জিনিসটা, তো পরবর্তীকালে মাদাম কুরি যেহেতু এর সঙ্গে যুক্ত হয়ে এবং আরো অনেক কিছু এর উপর কাজ করেছেন, তাই জন্য ওনার নাম অনুসারে এই তেজস্ক্রিয়তারই অপর একটা একক হচ্ছে কুড়ি। ঠিক আছে, কুড়ি। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তা যদি এসআই একক জিজ্ঞাসা করে, অ্যান্সার দিয়ে দেবে হচ্ছে বেকারেল। ঠিক আছে, যদিও জিজ্ঞাসা করে যে তেজস্ক্রিয়তার অপর একক কি, তাহলে কি দিয়ে দেবে অ্যান্সার? সেটা হয়ে যাচ্ছে তোমার কুড়ি। ঠিক আছে, 120 মানে কত? 120 মানে হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। দেখে নাও এখানে 120 মানে হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 বেকারেল। এই জিনিসটা তোমরা নিজেদের নোটের মধ্যে, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো নোট করো। তাহলে ফার্স্টে তেজস্ক্রিয়তার ডেফিনেশনটা আমি যখন বলেছিলাম, সেটা যদি না নোট করে থাকো, ভিডিওটাকে ব্যাক করে সেটা করো, যারা এই ক্লাসটা যখন লাইভটা শেষ হবে তখন করবে। ঠিক আছে, তেজস্ক্রিয়তার ডেফিনেশনটা হয়ে গেলে কে আবিষ্কার করেছে সেটা লেখো, তারপর এসআই এককটা কি সেটা লেখো, তারপর হচ্ছে যে এসআই একক দুটো, মানে মেনলি যেটা তোমার যে তেজস্ক্রিয়তা যে এসআই একক যেটা জিজ্ঞাসা করছে সেটা কি? বেকারেল, এবং অপর একটা একক জিজ্ঞাসা করলে অ্যান্সার কি করবে? কুড়ি। ঠিক আছে, এবার এখানে এতগুলো জিনিস জানার পরে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, যদি জিজ্ঞাসা করা যে তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তাটা হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, অ্যান্সার কি লিখবে তোমরা? গাইগার মুলার কাউন্টার বা গিগার মুলার কাউন্টার ইংলিশে বললে। গিগার মুলার কাউন্টারের সাহায্যে আমরা কি মাপি? তেজস্ক্রিয়তা মাপি। এইগুলো কিন্তু বইতে চট করে পাবে না। ঠিক আছে, অনেক বইতে নাও থাকতে পারে। আচ্ছা, এবার একটা কথা আমি আসি এখানে, যে তেজস্ক্রিয়তা যে জিনিসটা, এই তেজস্ক্রিয়তাটা হচ্ছে কোন কোন মৌলের মধ্যে দেখা যায়। আমি আগেই বলেছি, যাদের মধ্যে হয় প্রোটনের সংখ্যা খুব বেশি পরিমাণে বেড়ে গেছে বা খুব কম হয়ে গেছে, বা কারোর ক্ষেত্রে হয়তো নিউট্রনের সংখ্যা যেটা মানে অত্যাধিক হারে বেড়ে গেছে বা অত্যাধিক হারে কমে গেছে, অর্থাৎ নিউট্রন প্রোটনের রেশিওটা যেটা থাকা উচিত সেই রেশিওতে নেই, তখনই তোমাদের এই তেজস্ক্রিয়তা ধর্মটা দেখা যায়। এবার অনেক বইতে আছে যে তেজস্ক্রিয়তার জন্য, তেজস্ক্রিয়তা তাদেরই দেখা যায় যাদের হচ্ছে নিউট্রন বাই প্রোটন রেশিও 1.5 এর থেকে বেশি হয়, কিন্তু এই তথ্যটা সম্পূর্ণ নয়। এই তথ্যটার মধ্যে আরো কিছু অ্যাড হওয়া উচিত, এবং যে জিনিসগুলো তোমাদের বইতে নেই, যে তেজস্ক্রিয়তার জন্য আমি অনেক বইতে দেখেছি যে নিউট্রন বাই প্রোটন যে রেশিওটা সেটা লেখা আছে 1.5 এর থেকে বেশি হলেই সেটা নাকি তেজস্ক্রিয় মৌল হয়। সেটা সবসময় হয় না, তার কিছু ব্যতিক্রম রয়েছে। সেই জিনিসগুলো নিয়ে আজকে পুরো ভিডিওর মধ্যে আলোচনা করব। ঠিক আছে, তো ভালো করে দেখো, এবার এইখানে ফোকাস করো। এতক্ষণ ধরে অনেক বকবক করলাম, এবার মেইন জায়গাতে বোর্ডের মধ্যে আসি। যদি আমরা এখানে একটা গ্রাফ বানাই, এই হচ্ছে আমাদের গ্রাফ, এই যদি আমরা একটা গ্রাফ বানাই, এই গ্রাফের ক্ষেত্রে মানলাম এখানে রয়েছে আমার 5, এখানে রয়েছে আমার 10, এখানে রয়েছে আমার 15, এখানে রয়েছে আমার 20। ঠিক আছে, আমি চাইলে গ্রাফটাকে আরটু বাড়াতে পারি, আমি এদিকে আরটু শিফট করলাম। ঠিক আছে, চলো এদিকে আমি লিখলাম এটা 25, আর এখানে এটাকে আমি লিখলাম হচ্ছে 5, এটা 10, এটা 15, এটা হচ্ছে আমার 20, এটা হচ্ছে আমাদের 25। জেনারেলি যেটা দেখা গেছে, এইদিকে আমরা নিউট্রন সংখ্যা লিখছি আগে। ঠিক আছে, এদিকে আমরা লিখছি হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, পি মানে প্রোটন সংখ্যা, আর এদিকে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে এদিকে আমরা কি লিখছি? নিউট্রন সংখ্যা। এদিকে আমরা কি লিখছি? প্রোটন সংখ্যা। জেনারেলি যেটা দেখা গেছে, 1 থেকে 20 পর্যন্ত যে সকল মৌলগুলো রয়েছে, 1 থেকে 20 পর্যন্ত বলতে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, এই করে করে প্রথম যে 20টা মৌল রয়েছে, ঠিক আছে, এই প্রথম 20টা মৌলের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, যদি প্রোটন সংখ্যা 5টা থাকে তাহলে নিউট্রন সংখ্যাও 5টা হবে। ঠিক আছে, প্রোটন সংখ্যা যদি 6টা থাকে তাহলে নিউট্রন সংখ্যাও 6টা হবে। প্রোটন সংখ্যা যদি 10টা থাকে তাহলে নিউট্রন সংখ্যাও 10টা হবে। ঠিক আছে,
প্রোটন সংখ্যা যদি 15টা থাকে তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 15টা হবে। যদি প্রোটন সংখ্যা 20টা থাকে তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 15টা থাকবে। অর্থাৎ দেখো এখানের ক্ষেত্রে যে গ্রাফটা হবে এটা হচ্ছে একদম পুরো স্ট্রেট লাইন, অর্থাৎ যে পয়েন্টগুলোকে এইখানে যে পয়েন্টগুলো পাচ্ছি এদিকের 5 আর এদিকের 5, এদিকের 5 এদিকের 5 যোগ করছি, কোন পয়েন্টে ছেদ করছে? এই পয়েন্টে। এটার গ্রাফটা কোন পয়েন্টে ছেদ করছে? এই পয়েন্টে। এটার গ্রাফটা কোন পয়েন্টে ছেদ করছে? এই পয়েন্টে। এটার গ্রাফটা কোন পয়েন্টে ছেদ করছে? এই পয়েন্টে। এই পয়েন্টগুলোকে জুড়ে জুড়ে যদি আমি একটা গ্রাফ বানাই তাহলে এর গ্রাফটা হবে ঠিক এই রকম। অর্থাৎ প্রথম যে 20টা মৌল রয়েছে সেই প্রথম 20টার মৌলের ক্ষেত্রে নিউট্রন আর প্রোটনের যে অনুপাতটা সেটা এক হওয়া উচিত। ঠিক আছে, নিউট্রন আর প্রোটনের যে অনুপাতটা সেটা কত হওয়া উচিত? এক হওয়া উচিত। যদি এই একের থেকে নিউট্রন আর প্রোটনের যে অনুপাতটা সেটা যদি একের থেকে কম হয়ে যায় তাহলে সেই মৌল তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে। যদি নিউটন বাই প্রোটনের রেশিওটা অনুপাতটা একের থেকে বেশি হয়ে যায় তাহলেও সে তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে। আশা করি কথাটা বোঝা গেল। দেখো যদি আমরা কার্বন নিয়ে কথা বলি, কার্বনের যদি আমরা 6 আর উপরে রয়েছে 12, এই একটা আইসোটোপ নিয়ে কাজ করছি। অক্সিজেনের ক্ষেত্রে নিচে রয়েছে 8, উপরে রয়েছে হচ্ছে 16। ঠিক আছে, আচ্ছা আর আমি নিতে পারি এখানে, আমি আর কি নিতে পারি? আমি নিতে পারি হচ্ছে তোমার মনে করো নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে নিচে 7, উপরে থাকে হচ্ছে 14। আমি যদি এই জিনিসটাকে নিয়ে কাজ করি, এখন আপাতত আমি এই গ্রাফটাকে একটুখানি মুছে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমি গ্রাফটাকে এখন যদি আমি ভালো করে দেখি, এই যে কয়েকটা মৌল, দেখো আমি যেটা বলছি তোমাদেরকে মন দিয়ে শুনবে। এই নিচে যে জিনিসটা রয়েছে এটা তোমাদের ডিনোট করছে প্রোটন সংখ্যাকে, পি, অর্থাৎ বাংলায় লিখলে এটা কি বলবো? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যাই কি? এই মৌলটার অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারলে। দেখো যেটা হচ্ছে মৌলের প্রোটন সংখ্যা সেটাই হয় মৌলটার পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আর ওপরে যেটা থাকে সেটা কাকে ডিনোট করছে? ওপরের এই জিনিসটা ডিনোট করছে হচ্ছে তোমাদের ভর সংখ্যাকে, ভর সংখ্যাকে। ঠিক আছে, তাহলে এই ওপরের জিনিসটা কাকে ডিনোট করছে? ভর সংখ্যাকে। নিচের জিনিসটা কাকে ডিনোট করছে? প্রোটন সংখ্যাকে, বা যেটা হচ্ছে মৌলটার পারমাণবিক সংখ্যা সেই জিনিসটাকে। আচ্ছা এই ভর সংখ্যাটা জিনিসটা কি? ভর সংখ্যা মানে হচ্ছে এই মৌলটার মধ্যে কতগুলো প্রোটন আছে আর কতগুলো নিউট্রন আছে তাদের সমষ্টিটাই হচ্ছে ভর সংখ্যা। মানে ভর সংখ্যা যদি আমরা বলি, ভর সংখ্যা বলতে আমরা দুটো জিনিসের যোগফল পাই, একটা হচ্ছে প্রোটন সংখ্যা আর একটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি। ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফলকে বুঝি। রাইট, তাহলে প্রোটন সংখ্যা কটা আছে? 7টা। নিউট্রন সংখ্যা তাহলে কত হবে? 14 থেকে 7-এর বিয়োগ, তার মানে আমি ভর সংখ্যা বলতে কি 14টা রয়েছে, তাহলে এখান থেকে নিউট্রন সংখ্যা বার করতে হলে কি করতে হবে? 14 থেকে 7-এর বিয়োগ দিতে হবে, তাহলে সেটাই হচ্ছে তার নিউটন, তাই না? তাহলে কি হবে দেখো, যদি আমি ম্যাথমেটিক্যাল হিসেবে সলভ করি, এখানে ভর সংখ্যা কত বসে আছে? 14, তাহলে এই জায়গাতে 14 লেখো। প্রোটন সংখ্যা কটা? প্রোটন সংখ্যা হচ্ছে 7টা, তাহলে এখানে 7 লিখবো। তাহলে আমাকে জানি না কি নিউট্রন সংখ্যা কটা, তাহলে নিউট্রনটাকে n লিখলাম। এবার এখানে দেখো 7-এর আগে কিছু নেই মানে +7, এটা যদি এখানে আসে তাহলে 14 - 7 হয়ে যাবে, ইকুয়াল টু জায়গাতে ইকুয়াল টু থাকবে, n এর জায়গাতে n থাকবে, 14 থেকে 7-এর বিয়োগ দিলে 7 হবে, যেটা হচ্ছে n এর ভ্যালু। n মানে কি? n মানে হচ্ছে তোমার নিউট্রন। মানে এক কথায় যদি আমরা নিউট্রন সংখ্যাকে বার করতে চাই, তাহলে উপরের ভর সংখ্যা থেকে নিচের প্রোটন সংখ্যাকে কি করে দেবো? মাইনাস করে দেবো। দিলে আমাদের কি বেরিয়ে যাবে? মানে মাইনাস করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে হচ্ছে টোটাল কতগুলো নিউট্রন আছে সেইটা। ওকে, তো এই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তার মানে দেখো যে জিনিসটা যদি এটার ক্ষেত্রে এটা হচ্ছে ভর সংখ্যা আর নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা, তো এই ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যাকে বিয়োগ করি তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাবো, তাই তো? আবার এটার ক্ষেত্রে তাই, উপরে ভর সংখ্যা 12, নিচের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে আমরা কি পাবো? নিউট্রন সংখ্যা পাবো। 16 থেকে 8 বিয়োগ দিলে কি পাবো? আমরা নিউট্রন সংখ্যা পাবো। ওকে, এক কথায় মানে এই জিনিসটাকে যদি এক লাইনে করতে চাই তাহলে এইটুকু কাজ আমাদের করতে হবে। ওকে, তাহলে দেখো এইখানে যে জিনিসটা আমরা শিখছি, ভালো করে মন দিয়ে শোনো, যে প্রোটন সংখ্যা কটা? প্রোটন সংখ্যা রয়েছে দেখো 7টা, আর এখানে 14 হচ্ছে ভর সংখ্যা, তাহলে এর মধ্যে নিউট্রন সংখ্যা কটা? 14 মাইনাস হচ্ছে 7, অর্থাৎ 7টা। তাহলে দেখো এই যে নাইট্রোজেন যে পরমাণুটা, এর প্রোটন সংখ্যা কটা? 7টা। নিউট্রন সংখ্যা কটা? 7টা। ঠিক আছে, তাহলে দেখো যদি এটার আমি নিউট্রন বাই প্রোটন রেশিও নিই, নিউট্রন কটা আছে? নিউট্রন রয়েছে 7টা, তাহলে n এর জায়গাতে আমি এখানে 7 লিখছি। আর প্রোটন কটা আছে? দেখো প্রোটন রয়েছে 7টা, তাহলে এর জায়গায় 7 লিখছি। 7 7 কেটে গিয়ে অ্যান্সার হচ্ছে 1। তাই আমি তোমাদেরকে তাই বলেছিলাম যে নিউট্রন বাই প্রোটন রেশিওটা 1 হতে হবে। চলো আমি এখানে কার্বনেরটা করি। কার্বনের ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা কটা? 6টা। উপরে কি রয়েছে? ভর সংখ্যা, তাহলে আমি কি বার করে নিতে পারবো? নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা বার করার পদ্ধতি কি? 12 থেকে 6 এর বিয়োগ। তাহলে নিউট্রন সংখ্যা যদি বার করতে চাই তাহলে আমার কি করতে হবে? 12 থেকে 6 বিয়োগ দিতে হবে, মানে 6।
তাহলে দেখো প্রোটন সংখ্যা রয়েছে 6টা, এদিকে নিউট্রন সংখ্যা রয়েছে 6টা, তাহলে নিউট্রন বাই প্রোটন যদি রেশিও করি তাহলে নিউট্রন কটা 6টা, তাহলে উপরে 6 বসাবো। প্রোটন কটা, প্রোটন হচ্ছে 6টা, তাহলে তাকে নিচে 6 বসাবো। 6 আর 6 কেটে গিয়ে অ্যান্সার হবে 1, অর্থাৎ নিউট্রন বাই প্রোটনের যে রেশিওটা হবে 1। অক্সিজেনের ক্ষেত্রেও করে দেখতে পারো, দেখো উপরে রয়েছে 16, নিচে রয়েছে 8, তাহলে নিউট্রন সংখ্যা কটা পাবো, মোট 8টা পাবো। 16 থেকে 8 এর বিয়োগ মানে 8টা পাবো। 8টা ওপরে, অর্থাৎ নিউটনের জায়গায় 8 থাকবে, প্রোটনের জায়গায় 8 থাকবে, তাহলে 8 আর 8 কেটে যাবে গিয়ে 1 অ্যান্সার। অর্থাৎ যেটা হচ্ছে তোমাদের 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদের নিউট্রন আর প্রোটনের যে অনুপাত বা নিউট্রন আর প্রোটনের যে রেশিও সেটা সবসময় হয় 1। ওকে, যদি তার বেশি হয়ে যায় তাহলেও সেটা তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে, যদি সেটার কম হয়ে যায় তাহলেও সেটা তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, আমি জানি এখানে কেউ আমার সঙ্গে ডিসএগ্রি করবে, মানে এগ্রি করবে না, ঠিক আছে? তো তাদের জন্য আমি ব্যতিক্রমগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? যেরকম আমি যদি বলি সোডিয়াম যে পরমাণুটা রয়েছে, সোডিয়ামের ক্ষেত্রে নিচে থাকে 11, উপরে থাকে হচ্ছে 23, ঠিক আছে? নিচে থাকে হচ্ছে 11, উপরে থাকে 23, তাহলে এটা হচ্ছে ওর প্রোটন সংখ্যা, অর্থাৎ নিচে থাকা জিনিসটা হচ্ছে ওর প্রোটন সংখ্যা, মানে 11টা প্রোটন রয়েছে। আর নিউট্রন সংখ্যা বার করবার জন্য আমাদেরকে কি করতে হবে, উপরে 23 থেকে 11কে বিয়োগ দিতে হবে। 23 থেকে 11কে বিয়োগ দেবো, তাহলে 23 থেকে 11 যদি বিয়োগ দিই তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে কত, 12। তাহলে দেখো যে নিউট্রন আর প্রোটনের যে অনুপাতটা, নিউট্রন আর প্রোটনের অনুপাতটা, নিউট্রন কটা হয়ে গেল 12টা, আর প্রোটন কটা হয়ে গেল, এই যে প্রোটন ছিল 11টা, তাহলে 11, তাহলে 12কে 11 দিয়ে যদি ভাগ করো দেখতে পাবে 1.09 মতন আসছে। যদি ধরো এই 1.09 আছে মানে একের কাছাকাছি, এক না হলেও পুরো এক্স্যাক্টলি এক না হলেও একের কাছাকাছি, মানে একের থেকে সামান্য বেশি বা সামান্য কম হলে ওই মৌলটা তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় না। কিন্তু যখন একের থেকে অনেক বেশি হয়ে যায়, তখন ওই মৌলটা তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যেরকম হচ্ছে যদি আমি কার্বনেরই একটা আইসোটোপ আছে যেটা হচ্ছে নিচে 6 থাকে, উপরে থাকে 14, ঠিক আছে? এটার সাহায্যে কি করা হয়, এটার সাহায্যে হচ্ছে কোনো পুরনো জিনিসের বয়স নির্ধারণ করা হয়, যে কার্বনের নিচে রয়েছে 6, উপরে রয়েছে 14, তাহলে দেখো এটা হচ্ছে ওর প্রোটন সংখ্যাকে ডিনোট করছে, আর নিউট্রন সংখ্যা কত হবে, 14 মাইনাস হচ্ছে 6 মানে 8টা হচ্ছে ওর নিউট্রন সংখ্যা। তাহলে যদি এবার আমি যদি n/p রেশিও করি, এখানে যদি আমরা n/p যদি রেশিও করি তাহলে নিউট্রনের জায়গায় কটা 8, আর প্রোটনের জায়গায় কটা 6, তাহলে নিচে 6 বসালাম, 2 দিয়ে কাটলাম, উপরে 4, 2 দিয়ে কাটলাম 3, অর্থাৎ 4/3। এটাকে যদি 4/3 কে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের কত অ্যান্সার চলে আসবে, বলো 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 কত আসবে, 1.33 আসবে, 1.33। দেখো এটা একের থেকে অনেকটাই বেশি, 1.33 মানে অনেকটাই বেশি, একের থেকে অনেকটাই বেশি। তো এরা দেখাবে হচ্ছে তোমাদের হচ্ছে তেজস্ক্রিয়তা, ঠিক আছে? আচ্ছা, এবার ওই জন্য কার্বনের যে 14 আইসোটোপটা, মানে C6 উপরে 14 যে আইসোটোপটা, সেটা হচ্ছে তোমাদের তেজস্ক্রিয় একটা আইসোটোপ। আবার সোডিয়ামেরই একটা আইসোটোপ আছে, এর নিচে হচ্ছে 11, উপরে হচ্ছে 24, এই একটা আইসোটোপ আছে। এই আইসোটোপটার ক্ষেত্রে দেখো কত হচ্ছে, এখান থেকে আমরা যদি প্রোটন সংখ্যা বলি এটা আমাদের প্রোটন সংখ্যা, আর নিউট্রন সংখ্যা কি করে বার করবো, 24 থেকে 11 বিয়োগ 24 মাইনাস 11 মানে কত হবে 13। তাহলে এই নিউট্রন বাই প্রোটন যদি রেশিও করি তাহলে উপরে 13 আর নিচে হচ্ছে 11, কারণ নিউট্রন সংখ্যা হচ্ছে 13টা, তাহলে নিউট্রনের জায়গায় 13, আর প্রোটন সংখ্যা কটা 11টা, তাহলে প্রোটনের জায়গায় 11। এবার এই 13/11 যে মানে তোমার যে ফ্র্যাকশন ভ্যালু সেটা কি 1.18। তাহলে এই যে জিনিসটা দেখো একের থেকে কিন্তু অনেকটাই বেশি, প্রায় 0.2 পর্যন্ত, 1.2। তাহলে মোটামুটি এটা একের থেকে অনেকটাই বেশি। তাহলে যে সমস্ত পরমাণুগুলোর নিউট্রন বাই প্রোটন যে অনুপাতটা সেটা একের থেকে বেশি হবে, কতদূর পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত, তাদের ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয়তা ধর্মটা দেখতে পাবো। আমাদের বইতে যে তথ্যটা দেওয়া আছে যে নিউট্রন বাই প্রোটনের যে অনুপাতটা সেটা যদি 1.5 এর থেকে বেশি হয় শুধুমাত্র তারাই নাকি তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়, এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ নয়। কারণ আমি তোমাদেরকে প্রমাণ করেছি এখানে যেটা কার্বনের C6 উপরে 14 যে তথ্যটা মানে রয়েছে, এই যে জিনিসটা রয়েছে এটার ক্ষেত্রে দেখো নিউট্রন আর প্রোটনের যে অনুপাতটা সেটা আমরা কত পেয়েছি, 1.33 পেয়েছি। এটা কি 1.5 এর থেকে বেশি? এটা 1.5 এর থেকে তো বেশি নয়। তাহলে এটা কেন তোমার এই কার্বন যে C6 উপরে যে 14 এই আইসোটোপটা কেন তোমার হচ্ছে তেজস্ক্রিয়তা ধর্ম দেখাচ্ছে? কারণ 1 থেকে 20 পর্যন্ত ওই রুলটা খাটে না। খাটে কত দূর পর্যন্ত, যখন আমরা হায়ার এলিমেন্ট অর্থাৎ ভর সংখ্যা যাদের 210 ওই রকম এলিমেন্টের পরে যখন যাব তখন ওই যে 1.5 এর বেশি হলে সেটা তোমার তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে, সেটা ওই দিকে গিয়ে খাটবে।
ঠিক আছে, মানে এইটার এই স্টেবিলিটি বেল্টের পরে গেলে তখন এটা খাটবে। আমি সেটা আসছি, আস্তে আস্তে সবই আসছি। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আর সোডিয়ামের ক্ষেত্রেও দেখো ব্যাপারটা ভালো করে বোঝো। সোডিয়াম Na যে 11 ওপরে 24 যে আইসোটোপটা, সেই আইসোটোপটাও কিন্তু হচ্ছে তোমার 1.5 এর ওপরে যাচ্ছে না, মানে তার যে নিউটন বাই প্রোটন রেশিও করো, এই যে সোডিয়ামের দেখো, সোডিয়ামের নিচে 11 ওপরে 24, এটা যদি নিউটন বাই প্রোটন রেশিও করো, এটা কিন্তু 1.18 হচ্ছে, এটা কিন্তু 1.5 এর থেকে বেশি হচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু এ তেজস্ক্রিয়। ওকে, তার মানে বুঝতে পারছো যে বইতে যে কথাটা বলেছে যে নিউটন বাই প্রোটন যে রেশিওটা, সেটা 1.5 এর থেকে বেশি হলেই সেটা তেজস্ক্রিয় হবে, না হলে নয়। এই তথ্যটা ঠিক কিন্তু সম্পূর্ণ নয়, আরো কিছু লেখা উচিত ছিল, যে জিনিসটা হয়তো তোমাদের ক্লাসে লাগছে না বলে সেই জিনিসটা লিখে নি ওরা। ওকে, আচ্ছা, এবার আমি একটা জিনিসে আসি। দেখো, তাহলে দেখো এইখানটাতে আমরা যে জিনিসটা, একটা জিনিস ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারছি যে যেটা আমাদের যে গ্রাফটা হবে, এদিকে যদি আমরা নিউট্রন আঁকি, এদিকে যদি আমরা প্রোটন আঁকি, তাহলে কি হচ্ছে দেখো, যদি আমরা 5টা প্রোটন থাকে, এদিকে যে 5টা যদি নিউট্রন থাকে, তাহলে এদিকে যদি 5টা নিউট্রন থাকে, তাহলে এদিকেও তোমার 5টা প্রোটন থাকবে, মানে গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, এরকম গ্রাফটা হবে। যদি এখানে 6টা নিউট্রন থাকে, তাহলে এখানেও 6টা প্রোটন থাকবে, তার মানে গ্রাফটা কিরকম হবে, এরকম হবে। আবার যদি এদিকে যদি 7টা প্রোটন থাকে, তাহলে এদিকে কি হবে, 7টা নিউট্রন থাকবে। অর্থাৎ 5/5 যদি করি, অর্থাৎ নিউট্রনকে দিয়ে যদি প্রোটনকে ভাগ করি, অর্থাৎ n/p যদি করি, 5টা নিউট্রনের জন্য 5টা প্রোটন, তাহলে আমাদের কত আসবে রেশিওতে, 1 আসবে। 6টা প্রোটনের জন্য 6টা নিউট্রনের জন্য 6টা প্রোটন, তাহলে উপরে 6 নিচে 6, মানে 1 আসবে। উপরে 7টা নিউটনের জন্য 7টা প্রোটন, অর্থাৎ 7/7, মানে কত আসবে, 1 আসবে। যদি এই 1 করে আসে, তাহলে বলবো এর যে স্টেবিলিটি যেটা, এটা ঠিকঠাক আছে, এবং নিউটন আর প্রোটনের যে অ্যাকচুয়াল যে অনুপাতটা হওয়া উচিত সেটা ঠিকঠাক আছে। যদি এই রেশিওটা মেনে চলে, তাহলে সেই মৌলটা কখনো তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে না। অর্থাৎ তার ক্ষেত্রে যে গ্রাফটা হবে সেটা হচ্ছে এইরকম গ্রাফটা হবে। মানে এখানে গ্রাফটা ঠিকঠাক হলো না, আমি হচ্ছে আমাদের এই যে গ্রাফটা হবে সেটা কিরকম হবে, এইরকম গ্রাফ হবে। ওকে, যেটা হচ্ছে তোমাদের এই হচ্ছে স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, এখানে হচ্ছে এইটা হচ্ছে তোমার নিউট্রন, এদিকে নিউট্রন সংখ্যাকে ডিনোট করাচ্ছে, আর এদিকে হচ্ছে প্রোটন সংখ্যাকে, ঠিক আছে, মোটামুটি এরকম হবে একটা গ্রাফ। ঠিক আছে, এই ধরলাম এখানে 20 পর্যন্ত শেষ। ঠিক আছে, এটা আমি 5 নিয়েছি, এটা আমি এখানে মনে করো হচ্ছে 12 নিয়েছি, আর এখানে মনে করো 20 নিয়েছি, মোটামুটি এরকম একটা গ্রাফ এঁকেছি, এদিকে 12 আর এদিকে হচ্ছে 5, মোটামুটি এরকম পর্যন্ত একটা গ্রাফ হচ্ছে। তো এটা 20 পর্যন্ত এই রুলটা খাটবে, যে যেখানে নিউট্রন আর প্রোটনের সংখ্যা সেম, তাই জন্যই দেখো এর যে পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে গ্রাফটা গেছে, আবার এই দুটোর যে ছেদিতাংশ এইখান দিয়ে গ্রাফটা গেছে, আবার এই দুটোর যে ছেদিতাংশ অর্থাৎ এই পয়েন্ট দিয়ে গ্রাফ গেছে, কারণ দুটো সাইড সেম, তো তাহলে গ্রাফটা একদম মাঝখান থেকে একদম স্ট্রেট লাইন গেছে, একদম স্ট্রেট লাইন গেছে। কারণ কি, দুটো সাইডই তো সমান, নিউটন যতগুলো প্রোটনও তো ততগুলো, দুটো সাইড যেহেতু সেম, তাই জন্য গ্রাফটা একদম স্ট্রেট লাইন গেছে। কিন্তু এই রুলটা খাটছে হচ্ছে 20 পর্যন্ত। যখনই 20টাকে পার করে যাচ্ছে, তখনই স্টেবিলিটি বেল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই গ্রাফটা চেঞ্জ হতে 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 গ্রাফটা না এরকম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে। মানে এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করো, এর ক্ষেত্রে যে নিউটন আর প্রোটনের যে রেশিওটা, সেটা কিন্তু আর সেম থাকছে না। ঠিক আছে, মানে নিউটন যদি 5টা থাকে, তাহলে প্রোটনও 5টা থাকবে, এটা কিন্তু এই 20টা মৌলের পর থেকে কিন্তু জিনিসটা সেম থাকছে না। ওকে, তো সেই জিনিসগুলোই হচ্ছে তোমাদের মানে এবার এখানে ভালো করে বোঝো, এটা হচ্ছে আমাদের স্টেবিলিটি কার্ভ, এইটা হচ্ছে আমাদের স্টেবিলিটি কার্ভ, মানে এটা আমাদের কি কার্ভ, এটা আমাদের স্টেবিলিটি কার্ভ। ঠিক আছে, স্টেবিলিটি কার্ভ। যদি স্টেবিলিটি কার্ভের মধ্যে কোনো মৌল পড়ে, মনে করো এখানে কোনো মৌল রয়েছে, সেই মৌলগুলো যদি সব এই স্টেবিলিটি কার্ভের মধ্যে পড়ে, তাহলে সেটা কি ধর্ম দেখাবে, যদি এরকম এই স্টেবিলিটি এই কার্ভের মধ্যে যদি মৌলগুলো থাকে, এই কার্ভের মধ্যে যদি মৌলগুলো থাকে, তাহলে সেই মৌলগুলো কখনোই তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে না। কিন্তু এই স্টেবিলিটি কার্ভের নিচে যারা মৌলগুলো থাকবে, সেই সমস্ত মৌলগুলোই কি করবে, তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে। ঠিক আছে, বা স্টেবিলিটি কার্ভের উপরে যে সমস্ত মৌলগুলো থাকবে, তারাই কি দেখাবে, তোমার তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে। অর্থাৎ এদের ক্ষেত্রে এই কার্ভের মধ্যে থাকা মৌলগুলোর ক্ষেত্রে যে নিউটন আর প্রোটনের যে অনুপাতটা, সেটা প্রায় সেম হবে। কিন্তু এইগুলোর ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে নিউটন আর প্রোটনের যে রেশিওটা, সেটা অনেক বেশি হবে, আর এই নিচের গুলোর ক্ষেত্রে নিউটন আর প্রোটনের যে রেশিওটা, সেটা কম হবে। ঠিক আছে, তো এই স্টেবিলিটি কার্ভের উপরে যারা থাকবে, তারাই তোমার হচ্ছে তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে, স্টেবিলিটি কার্ভের নিচে যারা থাকবে, তারাই তোমার হচ্ছে তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে। এই কার্ভটা হচ্ছে মেইন জিনিস একদম। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো যে কারা অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। এবারে আসি যে কেন তেজস্ক্রিয়তা ধর্ম দেখাচ্ছে সেই জিনিসটা নিয়ে। যদি আমরা এখানে একটা পরমাণুর নিউক্লিয়াসকে আঁকি, এই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, তো এখানের মধ্যে থাকা নিউট্রন, মনে করো এখানে অনেকগুলো নিউট্রন রয়েছে, ঠিক আছে, আর এখানে মনে করো অনেক প্রোটন রয়েছে, ঠিক আছে, নিউট্রন আর প্রোটন রয়েছে। ঠিক আছে, এবার ভালো করে বোঝো, এই যে যদি নিউক্লিয়াস হয়, এর মধ্যে যদি যে প্রোটনগুলো থাকবে, এগুলো যদি আমার প্রোটন হয়, এই প্রোটনগুলোর মধ্যে এই একটা প্রোটন আর এই একটা প্রোটন,
এর চার্জ কি প্লাস, এর চার্জ কি প্লাস, তাহলে এই দুটো প্লাস চার্জ এ কে কি করবে, দুদিকে ঠেলে দেবে না, দুদিকে বিকর্ষণ করবে। তো তাহলে এ এদিকে চলে যেতে চাইবে, এ এদিকে চলে যেতে চাইবে, আর নিউক্লিয়াসের উপর চাপ পড়বে, যার ফলে নিউক্লিয়াসটা কি হবে, ফেটে যাওয়ার চেষ্টা হবে। মানে নিউক্লিয়াসের মধ্যে যে স্টেবিলিটিটা থাকা উচিত সেটা নেই। কারণটা কি, এর মধ্যে যে প্রোটনের যে সংখ্যাটা সেটা অনেক বেশি, এবং নিউক্লিয়াসের মধ্যে একটা স্থায়িত্ব বা যেটা হচ্ছে তোমার স্টেবিলিটি যে জিনিসটা থাকা উচিত সেটা নেই। কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে যদি এই প্রোটনটাকে না সরিয়ে এর মধ্যে যদি নিউট্রনকে অ্যাড করা যেত, মানে যদি এর মধ্যে নিউট্রন আর প্রোটনের যে রেশিওটা সেটা যদি সেম হতো, তাহলে যে বিকর্ষণ বলটা এই প্রোটন আর প্রোটনের মধ্যে দেখা যাচ্ছে সেই বিকর্ষণ বলটাকে চেঞ্জ করে আমরা কিছুটা হলেও আকর্ষণ বল আনতে পারতাম। কারণ মনে করো এখানে একটা প্রোটন রয়েছে, এখানে একটা প্রোটন রয়েছে, এরা পরস্পরের দিকে আসতে চাইছে না, এরা এইদিকে সরে যেতে চাইছে, এইদিকে সরে যেতে চাইছে, বিকর্ষণ বল, কারণ এখানে প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ। কিন্তু যদি এখানে একটা নিউট্রন থাকে, এই নিউট্রনটা কি করবে, এদের মধ্যে যে বিকর্ষণ বলটা, এই যে এদের মধ্যে যে বিকর্ষণ বলটা সেটা অনেকটা কি করবে, কমিয়ে দেবে। কারণ এরা তো পরস্পর দুটো প্লাস চার্জ যখন কাছাকাছি আসতে চাইবে তখন তাদের মধ্যে যে বিকর্ষণ বলটা থাকবে, নিউট্রনটা যদি এখানে থাকে তাহলে ওদের মধ্যে যে বিকর্ষণ বলটা সেটা অনেকটা কি হবে, কমে যাবে। এবং এই কারণের জন্য যে নিউট্রন যে জিনিসটা, সেই জিনিসটা যদি কমে যায়, এই প্রোটনের যতগুলো প্রোটন থাকা উচিত তার থেকে যদি কমে যায় বা কোনো কারণে যদি বেড়েও যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা স্টেবিলিটিটা দেখতে পাবো না, এবং সেই সমস্ত মৌলগুলোই তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। ওকে, আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো এর মধ্যে এই নিউক্লিয়াসটার মধ্যে কি হয়েছে, অনেক প্রোটনের পরিমাণ বেড়ে গেছে, নিউট্রনের পরিমাণটা সেই তুলনায় কমে গেছে। ঠিক আছে, কারণ নিউট্রন আর প্রোটনের যে অনুপাতটা যেটা এক হওয়া উচিত তার থেকে সামান্য বেশি বা কম হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি করবে, এই যে নিউক্লিয়াসটা চাইবে, এ চাইবে যে এর মধ্যে থেকে ধরা গেল যে এই দুটো মানে হচ্ছে নিউট্রন, আর ধরা গেল যে হচ্ছে দুটো প্রোটন এমিট করলো, মানে ছেড়ে দিল, যে আমার তো নিউট্রন আর প্রোটনের যে রেশিওটা যেটা দরকার তার থেকে অনেক বেড়ে গেছে, তাহলে আমি কি করছি, কিছু নিউট্রন এবং কিছু প্রোটনকে ত্যাগ করছি। যদি এই কিছু নিউট্রন আর কিছু প্রোটনকে যদি ত্যাগ করে, তার মধ্যে ধরা গেল দুটো নিউট্রনকে আর দুটো প্রোটনকে ত্যাগ করলো, তাহলে অ্যাকচুয়ালি কি এমিট করলো, অ্যাকচুয়ালি এমিট করলো সেটা হচ্ছে আলফা কণাকে এমিট করলো। কারণ আলফা কণার মানে হচ্ছে নিচে দুটো প্রোটন আর উপরে হচ্ছে নিউট্রন আর প্রোটনের যে যোগফলটা সেটা উপরে বসে, মানে ভর সংখ্যা অর্থাৎ 4। ঠিক আছে, তার মানে একটা নিউক্লিয়াস থেকে একটা মানে যদি নিউক্লিয়াস থেকে যদি দুটো প্রোটন আর দুটো নিউট্রন যদি বেরিয়ে যায়, তার মানে বুঝবে ওর মধ্যে থেকে একটা আলফা কণা বেরিয়ে গেছে। আশা করি তোমাদের আইডিয়াটা আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, জেনারেলি জেনে রাখো যে একটা যদি নিউক্লিয়াস থাকে তার মধ্যে থেকে 3 ধরনের কণা বেরোয়, মানে 3 ধরনের মানে পার্টিকেল বেরোয়। সেটা হচ্ছে আলফা কণা, ঠিক আছে, আলফা কণা বেরোয়, ঠিক আছে, বিটা কণা, ঠিক আছে, আর কি, আর হচ্ছে গামা রশ্মি। এই জিনিসটা ভালো করে শুনবে, আলফা কণা বিটা কণা, কিন্তু গামা কিন্তু কোনো কণা নয়, গামা হচ্ছে রশ্মি। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তো আলফা কণা বেরোয়, বিটা কণা বেরোয়, আর হচ্ছে গামা রশ্মি বেরোয়। আলফা কণা বেরোনোর অর্থ কি, আলফা কণা বেরোনোর অর্থ হচ্ছে দুটো প্রোটন বেরিয়ে যাওয়া এবং সেই সঙ্গে সঙ্গে দুটো নিউট্রন বেরিয়ে যাওয়া। আচ্ছা, যদি দুটো প্রোটন আর দুটো নিউট্রন বেরিয়ে যায়, তার মানে এ অ্যাকচুয়ালি কি ইমিট করলো, এ অ্যাকচুয়ালি ইমিট করলো হিলিয়াম পরমাণুকে। কারণ হিলিয়ামের ক্ষেত্রে নিচে দুটো প্রোটন থাকে আর উপরে ভর সংখ্যার জায়গায় 4 লেখা থাকে। মনে করে দেখো দুটো প্রোটন লেখা থাকে, মানে নিচে 2 লেখা থাকে আর উপরে 4 লেখা থাকে। তাহলে আমরা উপরে যেটা লিখি সেটাই তো আমাদের কি, ভর সংখ্যা। আর ভর সংখ্যা বলতেই আমরা কি বুঝি, ভর সংখ্যা বলতে আমরা বুঝি প্রোটন প্লাস নিউট্রনের যে যোগফলটা। তাহলে প্রোটন কটা ছিল, প্রোটন ছিল হচ্ছে তোমাদের দুটো, নিউট্রন কটা ছিল, নিউট্রন ছিল দুটো, দুটোকে যোগ করলে কত হয়, 4। এই 4টাই তো আমি মাথায় লিখেছি। ঠিক আছে, তার মানে কি বুঝলাম, যখনই আলফা কণা বেরিয়ে যাচ্ছে দুটো প্রোটন আর দুটো নিউট্রন বেরিয়ে যাচ্ছে। যখন বিটা কণা বেরোচ্ছে তখন কি বেরোচ্ছে, তখন বেরোচ্ছে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, মানে -1। ঠিক আছে, কি বললাম, এটা হচ্ছে ইলেকট্রনের কণার স্রোত, দ্রুতগামী ইলেকট্রন কণার স্রোত, যেটা হচ্ছে নিচে -1 উপরে 0। এটা হচ্ছে ইলেকট্রন কণা। অ্যাকচুয়ালি একটা বিটা কণা বেরোনো মানে ওর মধ্যে কি বেরিয়ে যাওয়া, একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়া। ওকে, আচ্ছা, আর গামার ক্ষেত্রে কিছুই হবে না, গামার ক্ষেত্রে নিচেও 0 উপরেও 0, মানে কিছুই বেরোলো না, নিচেও 0 উপরেও 0, না প্রোটন সংখ্যা বাড়লো বা কমলো, না নিউট্রন সংখ্যা বাড়লো বা কমলো, বা ভর সংখ্যা বাড়লো বা কমলো। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে গামা রশ্মির ক্ষেত্রে। বিটা কণার ক্ষেত্রে বিটা কণা বেরোনো মানে মাইনাস, আর নিচে মাইনাস উপরে 0, আর আলফা কণার ক্ষেত্রে দুটো প্রোটন দুটো নিউট্রন অর্থাৎ হিলিয়াম পরমাণু বেরিয়ে যাওয়া। ওকে, এবার একটা জিনিস ভালো করে শোনো, যে এইগুলো দিয়ে কিন্তু নিউমেরিক্যাল হবে। তার আগে আমরা আলফা বিটা গামার যে হচ্ছে তোমার যে ছকটা, অর্থাৎ আলফা বিটা গামা সম্পর্কে যে কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেই জিনিসগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। তাহলে দেখো আলফা কণার ক্ষেত্রে আলফা কণার যে ভর সেটা হচ্ছে 6.64 × 10⁻⁻27 কেজি।
ঠিক আছে, এটা হচ্ছে আলফা কণার ভর। ঠিক আছে, তাহলে আলফা কণার ভর কি বললাম আমরা 6.64 × 10⁻⁻27 কেজি। যদি আমরা বিটা কণার ভর বলি, এটা বিটা কণার ক্ষেত্রে যে ভরটা হবে সেটা হচ্ছে একটা ইলেকট্রনের ভরের সমান, কারণ বিটা কণা বেরোনো মানে কি বললাম যে ইলেকট্রন বেরোনো। তাহলে 9.1 × 10⁻31 কেজি, এটা হচ্ছে তোমার বিটা কণার ভর। ঠিক আছে, 9.1 × 10⁻31 কেজি। আর গামা কণার ক্ষেত্রে এর কোনো ভর নেই। ঠিক আছে, তো এর যে ভর এটা হচ্ছে 0। ঠিক আছে, চার্জের ক্ষেত্রে চলে আসি। আলফা কণার যে চার্জটা রয়েছে সেটা হচ্ছে তোমার মানে দুটো যেহেতু প্রোটন বেরোচ্ছে, একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, ওটা প্লাস চার্জ। ঠিক আছে, দেখো একটা প্রোটনের যে চার্জ সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, কিন্তু আলফা কণা বলতে আমরা কি বুঝি, নিচে দুটো প্রোটন আর মানে দুটো নিউট্রন প্লাস হচ্ছে দুটো প্রোটন, অর্থাৎ উপরে 4 বসে, তাই তো। তাহলে একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, তাহলে এখানে কটা প্রোটন রয়েছে, দুটো। তাহলে দুটো প্রোটন মানে কি 2p, মানে এটাকেও আমাদের কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এর যে চার্জটা দাঁড়াবে সেটা হচ্ছে 3.2 × 10⁻⁻19 কুলম দাঁড়াবে। এটা হচ্ছে চার্জ দাঁড়াবে, আলফা কণাটার চার্জ দাঁড়াবে 3.2 × 10⁻⁻19 কুলম। কিন্তু যদি বিটা কণার চার্জের কথা বলি, বিটা কণার যে চার্জ সেটা কি হবে, বিটা কণার চার্জটা হচ্ছে একটা ইলেকট্রন বেরোনো। বিটা কণা বেরোনো মানে কি, একটা বিটা কণা বেরোনো মানে কি একটা ইলেকট্রন বেরোনো। একটা ইলেকট্রনের চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ যেটা সেটাই হচ্ছে তোমার বিটা কণার চার্জ। তাহলে একটা ইলেকট্রনের চার্জ কত হয় বলো, 1.6 × 10⁻⁻19 কুলম, তার আগে মাইনাস, এইটা হচ্ছে বিটা কণার চার্জ। ওকে, আর গামার ক্ষেত্রে এর কোনো চার্জ নেই, অর্থাৎ গোল্লা, রসগোল্লা, অর্থাৎ 0। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি আমরা একটা প্রোটনের ভরের কথা ভাবি, একটা প্রোটনের যদি ভরের কথা ভাবি সেটা হচ্ছে 1.67 × 10⁻⁻27 কেজি, এটা হচ্ছে একটা প্রোটনের ভর। একটা প্রোটনের ভর কত, এত। তো এটাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এই আলফা কণার ভর পাবো। মানে একটা প্রোটনের ভর যত, তার 4 গুণ হচ্ছে একটা আলফা কণার ভর। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, তাহলে আমরা কয়েকটা জিনিস এখান থেকে ভালো করে বুঝতে পারছি যে একটা প্রোটনের যা ভর হবে তাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা হবে আমাদের আলফা কণার ভর। ঠিক আছে, বিটা কণার ভর কত, একটা ইলেকট্রনের যা ভর তার সমান। গামা কণার ক্ষেত্রে কোনো মানে গামা কণা নয়, গামা রশ্মি, তার ক্ষেত্রে কোনো ভর নেই, অর্থাৎ 0। এবার আমি যদি চার্জের কথা বলি, তো একটা ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, সেটাই হচ্ছে একটা বিটা কণার চার্জ। ঠিক আছে, কিন্তু প্রোটন কণার ক্ষেত্রে আলফা কণার ক্ষেত্রে দুটো প্রোটন থাকে। ঠিক আছে, আলফা কণা বেরোনো মানে কি দুটো প্রোটন বেরোনো, আর একটা প্রোটনের চার্জ কত 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে দুটো প্রোটন কত হবে 1.6 × 2, 1.6 2 দিয়ে গুণ করো তাহলে 3.2 পাবে। তাহলে 3.2 × 10⁻⁻19 কুলম হচ্ছে তোমার আলফা কণার চার্জ। বিটা কণার চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ যেটা সেটাই হচ্ছে একটা বিটা কণার চার্জ, আর গামা কণার ক্ষেত্রে কোনো চার্জ নেই। এবার আলফা কণার যে ভরটা সেটা দেখলাম আমরা প্রোটনের ভরের হচ্ছে 4 গুণ। ওকে, আর আলফা কণা বেরোনো মানে কি, ওপর থেকে ভর সংখ্যার দিক থেকে 4 কমা আর নিচের প্রোটন সংখ্যার দিক থেকে 2 কমা। আশা করি এইটুকু তোমরা আইডিয়াটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। আলফা কণার চার্জ কি, পজিটিভ, কারণ 2 একক পজিটিভ চার্জ। আলফা কণা বেরোনো মানে একটা হিলিয়াম পরমাণু বেরোনো, যার হচ্ছে হিলিয়াম পরমাণু, যার হচ্ছে চার্জ হচ্ছে উপরে ডবল প্লাস, এই 2 একক পজিটিভ চার্জ। ইলেকট্রন বেরোনো মানে বিটা কণা বেরোনো মানে কি একটা নেগেটিভ মাইনাস চার্জ বেরোনো। ঠিক আছে, তো মাইনাস চার্জটা বেরোনো। ঠিক আছে, আর গামার ক্ষেত্রে তো কোনো চার্জই নেই, মানে এটা শূন্য। তার মানে একটা জিনিস বোঝো, এদের মধ্যে চার্জ সব থেকে বেশি হচ্ছে এর 2 একক চার্জ রয়েছে। ঠিক আছে, এর ক্ষেত্রে 1 একক চার্জ, প্লাস না মাইনাস সেটা দেখছি না। এর ক্ষেত্রে চার্জ কত একক, 2 একক। এর ক্ষেত্রে চার্জ কত একক, 1 একক। প্লাস চার্জ না মাইনাস সেটা পরের কথা। চার্জ দেখো এর 2 একক, এর চার্জ 1 একক, আর এর তো কোনো চার্জই নেই। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, এই আলফা কণাটা যদি কোনো গ্যাসের মধ্যে দিয়ে যায়, তাহলে গ্যাসের যখন অণুগুলোকে টাচ করতে করতে যাবে তখন কি করবে, গ্যাসের অণুগুলোকে চার্জ দিতে দিতে যাবে, অর্থাৎ গ্যাসের যে অণুগুলো সেগুলোকে আয়নিত করে দেবে। সেটা কে বেশি করতে পারবে, যার চার্জ যত বেশি। চার্জ এদের মধ্যে কার সবচেয়ে বেশি, আলফা কণার চার্জ সবচেয়ে বেশি। আলফা কণা তো 2 একক পজিটিভ চার্জ, অর্থাৎ আলফা কণা যখন একটা গ্যাসের অণুকে টাচ করে যাবে তাকে 2 একক পজিটিভ চার্জ দেবে, আর গেলে আবার পরেরটার সাথে টাচ করলে যখন আবার 2 একক পজিটিভ চার্জ দেবে। আর যখন তোমার এই বিটা কণা যখন যাবে তখন মাত্র 1 একক চার্জ দেবে, মাত্র 1 একক নেগেটিভ চার্জ দেবে। তার মানে তোমরা কি বুঝতে পারছো যে আলফা কণা যেটা, তার যে গ্যাসকে আয়নিত করার যে ক্ষমতাটা সেটা এর সব থেকে বেশি, অর্থাৎ আলফা কণা সবচেয়ে বেশি। বিটা কণা তার তুলনায় একটু কম, আর এর তো আরোই কম। ওকে, তাহলে সব থেকে বেশি যদি আয়নিত করার ক্ষমতা যদি জিজ্ঞাসা করে তোমাদেরকে, আয়নিত করার ক্ষমতা যদি জিজ্ঞাসা করে, তাহলে সব থেকে বেশি কার হবে, আলফা, তারপরে কার হবে, সরি এখানে ধরছে না, আমি এখানে লিখছি, আলফা সবচেয়ে বেশি হবে, তারপর হবে বিটার, তারপরে হবে হচ্ছে গামার।
ঠিক আছে, গামার চার্জ যেহেতু +2, এর চার্জ হচ্ছে -1, আর এর তো কোনো চার্জই নেই, তাহলে দেখো এর সবচেয়ে বেশি হবে, তারপরে এর, তারপরে এর। সবচেয়ে বেশি চার্জ মানে যার মধ্যে থাকবে তার আয়নিত করার ক্ষমতাটা সবচেয়ে বেশি হবে, আলফার বেশি, তারপর বিটা, তারপর গামার। ঠিক আছে, আচ্ছা এবার যদি ভেদন ক্ষমতার অনুযায়ী যদি সাজাই, ভেদন ক্ষমতা অনুযায়ী যদি সাজাই, তাহলে জানতে হবে যে আলফা কণা মানে হচ্ছে তোমার অনেকটা বড় একটা কণা, যার মধ্যে হচ্ছে দুটো প্রোটন হচ্ছে আবার দুটো নিউট্রনও হচ্ছে, তাহলে দুটো প্রোটন এবং দুটো নিউট্রন নিয়ে তৈরি হয় একটা আলফা কণা। তার মানে এর সাইজটা বড় এবং একটু মোটা, ঠিক আছে, মানে একটু ভারী সাইজের। যেহেতু এটা ভারী, তাহলে কাউকে ভেদ করে যাবার ক্ষমতাটা অনেক কম। তার থেকে এর একটু, ওর থেকে একটু হালকা, ওর থেকে একটু মানে একটা ইলেকট্রনের জিনিস, তাহলে এর তো একটু আর একটু হালকা, তাহলে এর আলফার থেকে বিটার ভেদন ক্ষমতা কিন্তু অনেক বেশি। আর গামার ক্ষেত্রে কি হবে, আরো বেশি। সব থেকে যদি বেশি কেউ ভেদ করতে পারে, ভেদন ক্ষমতা যদি সবচেয়ে বেশি কারোর হয়, সেটা হচ্ছে গামা কণার। তাহলে ভেদন ক্ষমতার যদি আমরা বলি, ভেদন ক্ষমতার ক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে গামা, তারপরে হচ্ছে বিটা, ঠিক আছে, তারপরে কার, তারপরে হচ্ছে আলফা। ঠিক আছে, এই যে ডেটাগুলো যা তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে ভিডিওর মধ্যে, সবকিছু নোটস বানাও, সুন্দর করে হ্যান্ড রাইটিং এ নোটস বানাও। আমার তো হ্যান্ড রাইটিং এখানে খুব সুন্দর দেখাচ্ছে, তো তোমরা ওখানে কিন্তু নোটটা ভালো করে বানাও। তো দেখো এখানে গামা কণার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে বিটা কণার, তারপরে হচ্ছে আলফা কণার। আলফা কণা ভারী হয় এবং অনেক বড় হয়, তাই জন্য একটা মোটা মানুষ, মনে করো তোমাদের স্কুলের কোনো একটা বন্ধু দৌড়াচ্ছি, ঠিক আছে, দৌড়ালে কি হবে, একটা মোটা মানুষ দৌড়াতে পারবে, মোটুরাম কি দৌড়াতে পারবে, মোটুরাম বেটা, তো ও কি দৌড়াতে পারবে, পারবে না। ওর কি ভেদন ক্ষমতা এটা কি হবে, অনেক কম হবে। যার ক্ষেত্রে ওজন কম এবং যে বেশি স্পিডে যেতে পারবে, সেই হচ্ছে তার কি হবে, ভেদন ক্ষমতা বেশি হবে। সেটা কার ক্ষেত্রে হবে, গামার ক্ষেত্রে হবে। কিন্তু তারপরে কার হবে, বিটার হবে, কারণ বিটা ওর থেকে একটু ভারী গামার থেকে, আর এ তো মহাভারী, তো মোটুরাম, তার জন্য এর কি হবে, ভেদন ক্ষমতা অনেক কম হবে। তাহলে ভেদন ক্ষমতা, আয়নিত করার ক্ষমতা, কার ভর বেশি, কার কত চার্জ, সমস্ত আইডিয়া তোমাদেরকে ক্লিয়ার করেছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আলফা কণা আর আলফা রশ্মির মধ্যে কিছু একটা ডিফারেন্স নিশ্চয়ই আছে। বইতে কোথাও আলফা কণা দেখছো তোমরা, কোথাও দেখছো আলফা রশ্মি, তাহলে জিনিসটার মধ্যে পার্থক্যটা কি সেটা আমি একটুখানি বলে দিই। দেখো আলফা কণা যখন অনেকগুলো আলফা কণার যখন স্রোত বেরোবে, অনেকগুলো আলফা কণার যখন স্রোত বেরোবে, তখন সেটাকে বলা হচ্ছে আলফা রশ্মি। যখন অনেকগুলো বিটা কণার স্রোত বেরোবে, তখন সেটাকে বলা হবে বিটা রশ্মি। আর গামাটা কিন্তু কোনো কণা নয়, গামা হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর স্পিড যেটা, এর স্পিডটা নিয়ে আমি এখন আলোচনা করিনি, সবার স্পিড বলে দিচ্ছি আমি তোমাদেরকে। দেখো এর যে স্পিডটা হবে, এর স্পিডটা হচ্ছে তোমার আলোর যত স্পিড ঠিক তত স্পিড। আলোর স্পিড কত, আলোর স্পিড কত, এখানে যারা ভিডিওটাকে লাইভ দেখছো তারা বলো তাড়াতাড়ি, আলোর স্পিড কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। গামারও স্পিড হচ্ছে তত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর বিটার কত, যেটা আলোর স্পিড তার হচ্ছে 90%, ঠিক আছে, অর্থাৎ 2.7 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা যদি একবার ফ্রেশ মানে একবার যদি ডিসকাস করে নিই, তাহলে আলফা কণার যেটা ভর সেটা হচ্ছে এটা 6.64 × 10⁻27 কেজি, বিটা কণার করতে হচ্ছে 9.1 × 10⁻31 কেজি, আর গামা কণার কোনো ভর নেই। এর চার্জ হচ্ছে তোমার একটা প্রোটনের যা চার্জ তার ডবল, ঠিক আছে, সরি একটা প্রোটনের, হ্যাঁ প্রোটনের যা চার্জ তার ডবল হচ্ছে তোমার আলফা কণার, ঠিক আছে, অর্থাৎ 3.2 × 10⁻19 কুলম। আর বিটা কণার ক্ষেত্রে 1.6 × 10⁻19 কুলম। গামা কণার ক্ষেত্রে কোনো চার্জ নেই, জিরো। আচ্ছা এর স্পিড হচ্ছে যা আলোর যা স্পিড তার 10%, বিটা কণার ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে স্পিড, গামা কণার ক্ষেত্রে এটা হচ্ছে স্পিড। ঠিক আছে, যেটা আমরা লিখিয়েছি, এই ডেটাগুলোকে নোট করো খাতার মধ্যে। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখতে চাই, যে ভেদন ক্ষমতার ক্ষেত্রে কি হবে, যদি আমরা ভর নিয়ে কথা বলি, আগে যদি আমরা ভর নিয়ে কথা বলি আর আয়নন ক্ষমতা নিয়ে কথা বলি, তাহলে কি হবে, দেখো যদি আমরা ভর আর হচ্ছে আয়নন ক্ষমতা এই দুটো নিয়ে কথা বলি, ভর আর আয়নন ক্ষমতা দুটোর ক্ষেত্রেই আলফা সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে হচ্ছে গামা। ঠিক আছে, যদি আমরা ভেদন ক্ষমতা নিয়ে কথা বলি, বলেছিলাম মোটু বাবু দৌড়াতে পারবে না, তাহলে আলফা উল্টে যাবে, বিটা উল্টে যাবে, গামা। অর্থাৎ দেখো এটা গ্রেটার দ্যান করে সাইন ছিল, এটা লেস দ্যান করে সাইন। অর্থাৎ একই যদি সিকোয়েন্সে সাজাও, শুধু ভেদন ক্ষমতার ক্ষেত্রে গামার সব থেকে বেশি হবে, এই গামার সব থেকে বেশি হবে, তারপরে এর, তারপরে এর। ঠিক আছে, সব থেকে বেশি কার, গামার, তারপর বিটার, তারপরে হচ্ছে আলফা। এই হচ্ছে টোটাল আয়নন ক্ষমতা, ভেদন ক্ষমতা, ভর, চার্জ, বেগ যা যা আছে এভরিথিং আমি ডিসকাস করে দিলাম। এবার আলফা কণা আর আলফা রশ্মির মধ্যে যেটা ডিফারেন্স, সেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। আলফা রশ্মি মানে হচ্ছে তোমার অনেকগুলো আলফা কণার স্রোত, বিটা রশ্মি মানে হচ্ছে তোমার অনেকগুলো বিটা কণার স্রোত, আর গামা কোনো কণা নয়, গামা হচ্ছে রশ্মি, কিরম রশ্মি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার স্পিডটা কার মতো, আলোর মতো। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবার একটা কথা, যে আলফাকে ডিনোট মানে আলফা কণাকে ডিনোট করা হয় হচ্ছে একটা হিলিয়াম পরমাণু দিয়ে, যার নিচে 2 থাকে উপরে 4 থাকে।
বিটা কণাকে ডিনোট করা হয় হচ্ছে একটা ইলেকট্রন দিয়ে, যার নিচে -1 উপরে 0 থাকে। গামাকে ডিনোট করা হয় কি দিয়ে? গামাকে ডিনোট করা হয় গামার সাইন দিয়ে, যার নিচে 0 উপরে 0। এগুলো হচ্ছে এদের সংকেত, এর সংকেত, এর সংকেত। তাহলে এটা হচ্ছে সংকেত, ঠিক আছে। এটা এর সংকেত আলফা কণার, বিটার সংকেত কোনটা? এইটা। গামা কণার কোনটা সংকেত? এইটা হচ্ছে গামা কণার সংকেত। তাহলে এই হয়ে গেল টোটাল এদের ডিসকাশন। ওকে, আলফা বিটা গামা নিয়ে আর কোনো রকমের কোনো কোয়েশ্চেন হতে পারে না, ঠিক আছে। যত রকমের ডিসকাশন হয় তত রকমের ডিসকাশন আমরা করেছি। এবার একটা জিনিস আছে যে ভেদন ক্ষমতার একটা অনুপাত জানতে চায় অনেক সময়, ঠিক আছে। সবসময় জানবে যদি ভেদন ক্ষমতার অনুপাত তোমাদের কাছে জানতে চায়, তাহলে সেটা কি হবে? আলফা বিটা গামার যে আলফা বিটা আর হচ্ছে এখানে গামা ছিল, তাহলে এই আলফা বিটা গামার যদি ভেদন ক্ষমতার অনুপাত জানতে চায়, তাহলে সেটা যদি আমরা আলফা লিখি, এখানে যদি বিটা লিখি, এখানে যদি গামা লিখি, তাহলে এটা 1:10 হচ্ছে 100। এটা হচ্ছে 100 হবে, এটা তোমার 1000 হবে, এটা 0 বাড়বে, মানে 1:100:1000 হচ্ছে তোমাদের ভেদন ক্ষমতার অনুপাত, ঠিক আছে। সব থেকে বেশি ভেদন ক্ষমতা কম কার? আলফার, তারপরে একটু বেশি কার? বিটার, সব থেকে বেশি কার? গামার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভেদন ক্ষমতার অনুপাত, ঠিক আছে। আশা করি এটুকু তোমরা আইডিয়া ক্লিয়ার করতে পেরেছো। এবার কিছু নিউমেরিক্যালসে আসা যাক। তাহলে যেটা পরমাণুর যারা নিউক্লিয়াস, সেই পরমাণুর নিউক্লিয়াস থেকেই এই আলফা বিটা গামা কণা বেরোয়। কখন বেরোয়? যখন পরমাণুটা তেজস্ক্রিয় হয়ে পড়ে। আর কখন তেজস্ক্রিয় হয়ে পড়ে সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি, যখন নিউটন বাই প্রোটন যে রেশিওটা হওয়া উচিত তার থেকে কম বা বেশি হয়, তখন সেটা তেজস্ক্রিয় হয়ে পড়ে, এবং তখনই তারা কি করে? আলফা কণা বা বিটা কণা বা গামা কণাকে এমিট করে বা বার করে দেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ওই কন্ডিশনে হয়ে থাকে যখন হচ্ছে কোনো একটা পরমাণুর যে নিউক্লিয়াসটা সেটা যখন স্টেবিলিটি হারিয়ে ফেলে, তখনই হচ্ছে সে আলফা কণা বা বিটা কণা বা গামা কণাকে এমিট করে। এবার কয়েকটা কোয়েশ্চেন আমরা এখানে ডিসকাস করব, ঠিক আছে। তো তার আগে আর একটা জিনিস আমাদেরকে পড়ে নিতে হবে যে তেজস্ক্রিয় আইসোটোপগুলো সাধারণত কি কি হতে পারে, যেরকম কার্বন 14, মানে C6 ওপরে 14, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ইউরেনিয়ামের যে পরে যে আইসোটোপগুলো যেগুলো রয়েছে, যাদের ভর সংখ্যা 210-এর বেশি হবে, সে সাধারণত তারাই হচ্ছে তোমার কি করে না হচ্ছে তারা হচ্ছে তোমার তেজস্ক্রিয় আইসোটোপের মধ্যে পড়ে, ঠিক আছে। এছাড়াও 1 থেকে 20 মধ্যে বা কিছু আইসোটোপ আছে যেগুলো আমরা মানে কিছু তেজস্ক্রিয় আইসোটোপ আছে, জেনারেলি তেজস্ক্রিয়তা জিনিসটা খারাপ, কিন্তু তেজস্ক্রিয়তাটাকে ভালো কাজেও লাগানো যায়, তেজস্ক্রিয়তাকে মানব কল্যাণেও লাগানো যায়। তো সেই যে তেজস্ক্রিয় কিছু আইসোটোপের নাম আমরা এখানে ছক আকারে পড়ে নেবো, যে আইসোটোপগুলো তোমাদের হচ্ছে মানে মানুষের কল্যাণে লাগে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো আমরা এখানে একটু দেখে নিই কি কি হতে পারে। তাহলে দেখো এখানে আমরা যে কটা আইসোটোপের নাম লিখে রেখেছি, এই যে কার্বন, ফসফরাস, লেড, কোবাল্ট, আয়োডিন, এর কিছু কিছু আইসোটোপ, মানে কার্বনের তো দুটো আইসোটোপ হয়, একটা 6-12, একটা 6-14। এটা দেখো 6 নিচে ওপরে 14, এই আইসোটোপটা হচ্ছে তেজস্ক্রিয়, ঠিক আছে। তো এটা কি কাজে এটা কি করে? এটা হচ্ছে সাধারণত তোমার কি কাজে ইউজ করা হয়? এটা হচ্ছে কোনো পুরনো জিনিসের বয়স নির্ধারণে ব্যবহার করা। তো চলে আসলাম, দেখো এখানে যেটা আমাদের কার্বনের যে আইসোটোপটা রয়েছে সেটা সাধারণত হচ্ছে পুরনো জিনিসের বয়স নির্ধারণে ব্যবহার করা হয়। এটা আমি মুখস্থ করিয়ে দেবো তোমাদেরকে ট্রিক্স দিয়ে, ঠিক আছে। কেউ মুখস্থ করতে যেও না, ট্রিক্স দিয়ে মনে করিয়ে দেবো, একদম মনে থেকে যাবে, ঠিক আছে। ফসফরাসের যে আইসোটোপটা সেটা মাথার টিউমার নির্ধারণে, মানে টিউমার হয়েছে কিনা এই জিনিসগুলো জানবার জন্য। যেটা লেডের যেটা আইসোটোপ, পিবি মানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা লেড, ঠিক আছে। লেডের যে আইসোটোপটা, এই লেডের আইসোটোপটা পৃথিবীর বয়স নির্ধারণে। কোবাল্টেরটা ক্যান্সার নির্ধারণে, মানে ক্যান্সার হয়েছে কিনা এরকম কোনো ব্যক্তি সেইটা জানার জন্য। আর আয়োডিন হচ্ছে তোমাদের যে থাইরয়েড রোগের যে চিকিৎসা সেটা ব্যবহার করা হয়। ওকে, তো এই ছকটা সবাই খাতার মধ্যে ডিটো মানে লিখে নাও, কারণ এই ছকটা কিন্তু হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে কিন্তু শর্ট কোশ্চেনে প্রায় দিয়ে থাকে। আচ্ছা, এবার এই ছকটাকে আমি ট্রিক্স দিয়ে মুখস্থ করে দিচ্ছি। দেখো এখানে যেটা হচ্ছে পিবি মানে হচ্ছে পৃথিবী, মনে রাখতে হবে, পি দিয়ে পৃথিবী, পি দিয়ে পিবি, ঠিক আছে। ওটা দিয়ে হচ্ছে পৃথিবীর বয়স নির্ধারণে। সিও মানে হচ্ছে কোবাল্ট, সিও দিয়ে হচ্ছে তোমার ক্যান্সার, সি মানে ক্যান্সার, সি মানে কোবাল্ট, তাহলে কোবাল্ট দিয়ে হচ্ছে তোমার ক্যান্সার, পিবি দিয়ে মানে হচ্ছে পৃথিবী। হয়ে গেল দুটো ছক, হয়ে গেল। আয়োডিন দেখো, আয়োডিন হচ্ছে তোমাদের নিশ্চয়ই জীবন বিজ্ঞানে পড়েছো যে আয়োডিনের কম বেশিতে কি হয়, মানে তোমার থাইরক্সিন হরমোনের যে কম বেশি ক্ষরণ যেটা হয় তার কারণে কি হয়, থাইরয়েড রোগ হয়। তো আয়োডিনের যেটা আইসোটোপ সেটা অবশ্যই থাইরয়েড রোগের চিকিৎসাতে ব্যবহার করা হবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল তারা পর্যন্ত। কার্বন C6 ওপরে 14, এটা পুরনো জিনিসের বয়স সবাই জানে, শুধু মনে রাখতে হবে হচ্ছে তোমার ফসফরাসের যেটা 32, সেটা হচ্ছে তোমার মাথার টিউমার নির্ধারণে, ঠিক আছে। এই আইসোটোপটা কিন্তু অনেক ছোটবেলা থেকে তোমরা পড়েছো যে কার্বনের যেটা C6 ওপরে 14 সেটা হচ্ছে কোনো পুরনো জিনিসের বয়স নির্ধারণে, ঠিক আছে। তাহলে তোমার খালি মাথা রাখতে হচ্ছে এই সেকেন্ডের যে আইসোটোপটা, যে ফসফরাসের উপরে 32 থাকলে এটা হচ্ছে মাথার টিউমার নির্ধারণে ব্যবহার করা হয়। ব্যাস হয়ে গেল তোমাদের টোটাল এই আইসোটোপের সাথে ব্যবহার আর ছক। এই ছকটাই তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। আমরা এবার কিছু নিউমেরিক্যালস নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিছু গাণিতিক প্রশ্ন বলি, যেগুলো হচ্ছে এই চ্যাপ্টারের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই কোশ্চেনগুলো মাধ্যমিকে প্রায় আসে এবং প্রত্যেকটা পেপার খুললে তোমরা একটা না একটা হলেও পাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, খুব ভালো ভালো কয়েকটা নিউমেরিক্যালস করাবো। তো তার আগে আমরা একটুখানি এখানে কয়েকটা জিনিস বুঝে নেবো। দেখ এখানে একটা কোনো পরমাণু রয়েছে যার নাম হচ্ছে X এবং নিচে কত রয়েছে 100, উপরে কত রয়েছে 200, ঠিক আছে।
জেনারেলি এটা নাও হতে পারে, নিচে 100 উপরে 200 নাও হতে পারে। আমরা জাস্ট অঙ্কের সুবিধার জন্য, অঙ্কটা যাতে আমরা বুঝতে পারি তার জন্য আমরা নিচে 100 উপরে 200 মনে করে ফার্স্টে কয়েকটা জিনিস বুঝবো, বোঝার পরে আমরা অঙ্ক করবো। ঠিক আছে, এখানে কেউ বলবে স্যার নিচে তো 100 উপরে 200 না, আরে ভাই বোঝার জন্য বলছি। ঠিক আছে, ভালো করে শোনো। ধরো এখানে এক্স, যার ক্ষেত্রে নিচে 100 উপরে 200 রয়েছে, এরকম একটা কোনো পরমাণু রয়েছে যার ক্ষেত্রে এর মধ্যে থেকে একটা কি বেরিয়ে গেছে, একটা আলফা কণা বেরিয়ে গেছে। একটা আলফা কণা বেরোনোর মানে কি, এমন একটা পরমাণু মানে এমন একটা কণা বেরিয়ে যাওয়া যার ক্ষেত্রে নিচের থেকে 2 কমে যাওয়া এবং উপরের দিক থেকে 4 কমে যাওয়া। অর্থাৎ এই যে এক্স যে পরমাণুটা ছিল এর নিচের দিক থেকে দেখো, নিচের দিক থেকে কত কমে যাচ্ছে, 2 কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নিচের দিক থেকে 2 কমে যাচ্ছে আর উপরের দিক থেকে কত কমে যাচ্ছে, 4 কমে যাচ্ছে। তাহলে ধরা গেল এখান থেকে এই এক্স পরমাণুটা থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে এখানে একটা ওয়াই পরমাণু তৈরি হলো। এখানে এক্স পরমাণুটা ছিল, এর থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে একটা ওয়াই পরমাণু তৈরি হলো। তাহলে সেই ওয়াই পরমাণুটা নিচে এখানে কত বসাবো আর এই উপরে আমরা কত বসাবো। ঠিক আছে, তো ভালো করে বুঝবে যে এই নিচটাতে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আমরা বসাবো 98, আর উপরে আমরা কত বসাবো, উপরে আমরা বসাবো হচ্ছে উপর থেকে 4 কমছে মানে 196, 196। কেন বসাচ্ছি এবার ভালো করে বোঝো। দেখো একটা এক্স পরমাণু ছিল যার থেকে আলফা কণা বেরিয়ে যাচ্ছে, তার মানে 100 থেকে 2 কমে যাচ্ছে নিচের দিক থেকে। অর্থাৎ একটা আলফা কণা বেরোনো মানে কি, তার প্রোটন সংখ্যা 2 কমা আর ভর সংখ্যা কত কমা, 4 কমা। প্রোটন সংখ্যা 2 কমা বা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি ভিডিও শুরুতে, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা দুটো একই জিনিস। অর্থাৎ এখান থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত কমছে, 2 কমছে, আর ভর সংখ্যা কত কমছে, 4 কমছে। এই জিনিসটা নিশ্চয়ই তোমাদের মাথায় ঢুকেছে। তাহলে যদি নিচের দিক থেকে 2 কমে তাহলে 100 থেকে 2 কমে যাচ্ছে মানে পরে যে পরমাণুটা তৈরি হবে তার নিচে 98 থাকবে, আর উপরে 200 ছিল তার থেকে 4 কমছে মানে যে পরমাণুটা তৈরি হবে তার উপরে নিশ্চয়ই 196 থাকবে। কেন থাকবে ভালো করে বোঝার চেষ্টা করো। নিচের দুটো পার্টকে যদি যোগ করি, এই 92 আর 90 2 আর 98 এই দুটোকে যদি যোগ করি ডান হাতে কত হবে, আমরা 2 আর 98 যোগ করলে এখানে হবে 100, আর এখানে কত ছিল নিচে 100, তাহলে এর নিচে 100 ছিল, এই দুটো যোগ করে আমাদের 100 আসছে, মিলে যাচ্ছে। আচ্ছা এর উপরে দেখো এর এখানে 4 রয়েছে, এর এখানে 196 রয়েছে, তাহলে 4 আর 196 যোগ করলে উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে তোমার 200। যোগ করে দেখতে পারো 196 আর 4 কত হবে, 200 হবে। আর এখানে কত রয়েছে, 200 রয়েছে, তাহলে এই সাইডের সাথে আমার এই সাইড ঠিকঠাক থাকছে। তাহলে এই কারণের জন্য হচ্ছে তোমার আলফা কণা বেরোনো মানে কি হচ্ছে, আলফা কণা বেরোনো মানে নিচের দিক থেকে 2 কমবে, উপরের দিক থেকে 4 কমবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি মনে করো এখানে একটা কোনো এক্স পরমাণু, এই একই পরমাণু রয়েছে, এর নিচে 100 উপরে 200 রয়েছে, এখান থেকে আলফা কণা না বেরিয়ে এবার একটা বিটা কণা বেরিয়ে গেছে। তো বিটা কণা যদি বেরিয়ে যায়, বিটা কণা বেরিয়ে যাওয়ার পরে একটা ওয়াই পরমাণু তৈরি হয়েছে। তো ওয়াই পরমাণু বেরিয়ে যাওয়া মানে হলে নিচে কত কি হবে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আচ্ছা এটা বিটা কণা মানে কি, বিটা কণা মানে হচ্ছে বিটা কণা মানে হচ্ছে একটা ইলেকট্রন কণা বেরিয়ে যাওয়া, যার নিচে -1 উপরে হচ্ছে 0। তার মানে এখানে ভাবো যে ওয়াই যে পরমাণুটা তৈরি হবে এর এখানে কত হবে, এর এখানে অবশ্যই হতে হবে 101, আর উপরে কত হতে হবে, উপরে যেরকম 200 ছিল সেরকম হবে। কারণটা কি দেখো, যদি এখানে -1 আর এখানে +101 কে যোগ করি তাহলে আমরা 100 পাবো। -1 এর সাথে যদি আমরা 101 কে যোগ করি, 101 এর থেকে 1 এর যদি বিয়োগ করি কত পাবো, এখানে 100 পাবো। এইটাকে যোগ করে দেখো 100 হবে, আর এখানে কত আছে 100 মিলে যাবে। আর উপরে 200 থাকলে এ দেখো এর 200 আর এই 0, 200 আর 0 যোগ করলে উপরে 200, আর এখানেও দেখো 200। তার মানে একটা কথা ভালো করে বুঝবে যে যদি এখান থেকে বিটা কণা বেরিয়ে যায় তার মানে আমাদের নিচ থেকে কত কমছে, নিচ থেকে কিছু কমছে না, যে দুইটা পরমাণুটা তৈরি হবে তার নিচের ক্ষেত্রে কি হবে, নিচের ক্ষেত্রে মানে তোমার যে ভ্যালুটা অর্থাৎ প্রোটন যে সংখ্যাটা সেটা বেড়ে যাবে, 1 একক বেড়ে যাবে। তার মানে একটা পরমাণু ছিল যেটা এক্স এর নিচে ছিল 100, উপরে ছিল 200, এর মধ্যে থেকে একটা বিটা কণা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে যে পরমাণুটা তৈরি হচ্ছে সেটা ওয়াই, এর ক্ষেত্রে নিচের দিকে 101 হয়ে যাবে আর উপরে যেরকম 200 ছিল সেরকম থেকে যাবে। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো। বিটা কণা বেরিয়ে যাওয়া মানে উপর দিকে কত, মানে উপরের সংখ্যাটা অর্থাৎ ভর সংখ্যাটা ঠিকই থাকে, কারণ ইলেকট্রনের ক্ষেত্রে নিচে -1 উপরে 0, অর্থাৎ 0 মানে উপরে তো কিছু চেঞ্জেস আসবে না, আসবে কোথায় নিচে। ঠিক আছে, নিচেরটা 1 বাড়বে আর উপরেরটা যেরকম ছিল সেরকম থাকবে, এটা হচ্ছে বিটা কণার ক্ষেত্রে। আচ্ছা যদি এই এক্স পরমাণুটা নিচে যদি তোমার থাকে হচ্ছে ধরো এখানে থাকলো হচ্ছে 100 আর উপরে থাকলো 200, আর এর মধ্যে থেকে বেরিয়ে গেল একটা গামা বেরিয়ে গেলে এখানে হয়ে গেল একটা ওয়াই পরমাণু, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এটা 0 এটা 0, অর্থাৎ নিচের দিকেও কোনো চেঞ্জ হবে না, উপরের দিকেও কোনো চেঞ্জ হবে না। তার মানে অ্যাকচুয়ালি পরমাণুটা ওটাই থাকবে, শুধুমাত্র এটার মাথায় একটা স্টার বসিয়ে দাও, এটা একটা এক্সাইটেড স্টেটে কিছু এনার্জিকে রিলিজ করলো, তার মানে অ্যাকচুয়ালি গামা রিলিজ করলো। তার মানে হচ্ছে তোমার এর নিচে 100 থাকবে, উপরেও 200 থাকবে। ঠিক আছে, কারণ গামা বেরোলে কোনো চেঞ্জ হবে না, নিচেও 100 নিচেও 100, উপরে 200 উপরে 200, তার মানে একই পরমাণু রয়েছে, ওই জন্য এটা এক্স হলে এটাও এক্স হবে।
কিন্তু এটা ছিল এক্সাইটেড স্টেটে, মানে এর মধ্যে কিছু এনার্জি থেকে গেছিল, তো সেই জিনিসটা থেকে যাওয়ার জন্য সেই গামা আকারে সেটাকে বার করে দিল। অ্যাকচুয়ালি আলফা কণা বেরোনো মানে হচ্ছে তোমার যখন নিউট্রন আর প্রোটন রেশিওটা অনেক কম থাকে, মানে কম থাকে, সেটাকে ওপরে অর্থাৎ স্টেবিলিটি কার্ভের ওপরে ঠিকঠাক জায়গায় আনতে চায়, তখন সেটা হয় আলফা কণার এমিশন বা বিটা পজিটিভ কণার এমিশন। ওকে, কিন্তু যখন আমরা হচ্ছে গামার এমিশন করব, গামার এমিশন কখন হয়? যখন আলফা কণা বেরিয়ে গেল, বিটা কণা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরেও পরমাণুটার মধ্যে কিছু পরিমাণ এনার্জি থেকে গেল, সেই এনার্জিটাকে রিলিজ করবার জন্য গামা কণার এমিশন হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আলফা কণা বেরোনো মানে নিচ থেকে 2 কমা, ওপর থেকে 4 কমা। বিটা কণা বেরোনো মানে শুধু নিচে একবার, ওপরে কিছু না। আমার কথাটা আবার নোট করো, ভালো করে খাতায় নোট করো, যে আলফা কণা বেরোনো মানে নিচের দিক থেকে কত কমা? 2 কমা, ওপরের দিক থেকে কত কমা? 4 কমা। ঠিক আছে, আচ্ছা। বিটা কণা বেরোনো মানে কি? নিচের দিকে 1 বাড়া, ওপর দিকে কিচ্ছু না, কোনো চেঞ্জেস না, যেরকম 200 থাকলে 200, 100 থাকলে 100, 50 থাকলে 50, সেম থাকবে। আর গামা কণা বেরোনো মানে কিছুই চেঞ্জ হবে না, যেরকম পরমাণু সেরকমই থেকে যাবে। ওকে, তাহলে এবার এটার উপর কিছু নিউমেরিক্যাল সলভ করা যাক। ওকে, আচ্ছা, এবার আমি একটা কথা বলি, এইখানে যে কোয়েশ্চেনটা দিই, যেটা এসছে মাধ্যমিক 2017-তে, আমি তোমাদেরকে সাধারণ কোনো কোয়েশ্চেন সলভ করাই না, যেগুলো হচ্ছে ভালো কোয়েশ্চেন, পরীক্ষাতে আসা কোয়েশ্চেন বা বিভিন্ন স্কুলে এসছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো, সেগুলোই সলভ করাই। ওকে, যদিও এখানে ইম্পর্টেন্ট বলে কিছু হয় না, এটা একটা কনসেপচুয়াল জিনিস। কোয়েশ্চেন তো এই সমস্ত কোয়েশ্চেন তো কমন আসবে না। এখানে কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো যে আলফা কণা বেরোনো মানে নিচের দিক থেকে 2 কমা, উপরের দিক থেকে 4 কমা, বিটা কণা বেরোনো মানে নিচের দিকে 1 বাড়া, তাহলে তোমাদেরকে যে কোয়েশ্চেনই দিক না কেন সেই কোয়েশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, এবার দেখো ইউরেনিয়াম পরমাণু ছিল, এই ইউরেনিয়াম পরমাণুর ক্ষেত্রে নিচে ছিল 92, উপরে কত ছিল? উপরে ছিল হচ্ছে 238। এর মধ্যে থেকে কি বেরিয়ে গেছে? একটা আলফা কণা বেরিয়ে গেছে, তাহলে এর মধ্যে থেকে একটা আলফা কণা বেরিয়ে গেছে। আলফা কণা বেরোনো মানে কি? নিচের দিক থেকে 2 কমা, উপরের দিক থেকে 4 কমা। তাহলে যে অপত্য নিউক্লিয়াসের, মানে অপত্য নিউক্লিয়াস মানে এরপরে যে পরমাণুটা এখানে সৃষ্টি হবে, ইউরেনিয়াম থেকে একটা কিছু পরমাণু বেরিয়ে যাওয়ার পর মনে করো এখানে একটা এক্স পরমাণু তৈরি হয়েছে, ইউরেনিয়াম থেকে আলফা বেরিয়ে যাওয়ার পর এখানে একটা কিছু পরমাণু তৈরি হবে, ধরে নিলাম, জানি না পরমাণুটা কি তৈরি হবে, নিচে ধরে নিলাম এক্স তৈরি হবে। এক্স তৈরি হলে নিচে কত থাকবে, উপরে কত থাকবে? দেখো নিচে 92 ছিল, 2 বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কত থাকবে? অবশ্যই 90। এখানে উপরে 238 ছিল, 4 বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কত থাকবে? অবশ্যই 234। তার মানে যে যে অপত্য যে নিউক্লিয়াসটা তৈরি হবে তার ক্ষেত্রে তোমার নিচে থাকবে 92, উপরে থাকবে 234। যারা জানো না তারা এক্স লিখবে, আর যারা জানো যে এই 90 কার কার হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, তাহলে তারা সেই নামটা লিখবে। এটা অ্যাকচুয়ালি থোরিয়ামের, থোরিয়ামের ক্ষেত্রে নিচে 90 হয়, উপরে 234 হয়। ঠিক আছে, এটা হচ্ছে এক্স মানে নিচে হচ্ছে 90, উপরে হচ্ছে 234। থোরিয়াম না লিখলেও চলবে, যদি না জানা থাকে শুধু এক্স লিখলেও হবে। এক্স মানে তুমি জানো না যে কি পরমাণু, একটা পরমাণু তৈরি হবে যার নিচে 90, উপরে হচ্ছে 234, সেটা কার হয়? সেটা থোরিয়ামের হয়। তাহলে ইউরেনিয়ামের থেকে একটা আলফা কণা বেরোনো মানে দেখো কি হচ্ছে, আলফা কণা বেরোনো মানে নিচের দিক থেকে 2 কমছে, অর্থাৎ 2 কমে যাওয়া মানে 90 হবে, উপরের দিক থেকে 4 কমছে, অর্থাৎ 234 হবে। দেখো এইটার এইটাকে অ্যাড করো, 90 আর 2 যোগ করলে কত হবে? 92, যেটা দেখো এখানে রয়েছে। এইটার এইটা অ্যাড করো, 234 আর 4 যোগ করলে কত হবে? 238, যেটা দেখো এইখানে রয়েছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে জিনিসটা ঠিকঠাক আছে, দু সাইডের ব্যালেন্স ঠিকঠাক আছে। তার মানে এটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যার অ্যান্সার। অর্থাৎ তাহলে পারমাণবিক সংখ্যা কত হলো? এই যে এইটা 90 হলো। ভর সংখ্যা কত হলো? ভর সংখ্যা হলো 234। এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলে আসা যাক নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, এবার এইটা আসার আগে একটা কথা বলবো আমি তোমাদেরকে, মন দিয়ে শুনবে। ইউরেনিয়াম পরমাণু ছিল, এ একটা আলফা কণা বার করেছে, এ আলফা কণাটাকে বার করেছে। আলফা কণা বার করেছে মানে এই যে পরমাণুটা, এটা হচ্ছে তোমার হচ্ছে প্যারেন্ট নিউক্লিয়াস, প্যারেন্ট প্যারেন্ট বা হচ্ছে তোমাকে বাংলায় বলে হচ্ছে জনক, জনক নিউক্লিয়াস। ঠিক আছে, জনক নিউক্লিয়াস। আর এই যে যেটা তৈরি হয়েছে আলফা বেরিয়ে যাওয়ার পরে যেটা তৈরি হয়েছে এক্সট্রা, এটা হচ্ছে তোমার ইংলিশে বলা হচ্ছে ডটার নিউক্লিয়াস, ডটার নিউক্লিয়াস। ছেলেদের কোনো ইজ্জত নেই, ডটার নিউক্লিয়াস, মেয়েদেরই যত ইজ্জত, ছেলেদের কোনো কিছু নেই। ডটার নিউক্লিয়াস। ওকে, তো এখানে দেখো ডটার নিউক্লিয়াস বা এটাকে বাংলায় বলা হচ্ছে দুহিতা। ঠিক আছে, দুহিতা নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে বোঝা গেল যেটা ইউরেনিয়াম ছিল তার নিচে, মানে ইউরেনিয়ামটা অ্যাকচুয়ালি হচ্ছে এ এমিট করেছে, এ ছেড়েছে, এ ছাড়ার পর একটা নতুন জিনিস তৈরি হয়েছে। যে নতুন জিনিসটা তৈরি হবে তাকে বলা হচ্ছে ডটার নিউক্লিয়াস বা হচ্ছে তোমার দুহিতা পরমাণু। আর যে ছাড়ছে, যে ইউরেনিয়াম, সে যদি আলফা ছাড়ে বা বিটা ছাড়ে, যাই ছাড়ে না কেন, সে হচ্ছে তোমার জনক নিউক্লিয়াস বা হচ্ছে প্যারেন্ট নিউক্লিয়াস। ওকে, এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে কথাটা আমি এতক্ষণ ধরে বলিনি, তো এইখানে এই জিনিসটা তোমাদেরকে বলে দিলাম। ওকে, আশা করি এত পর্যন্ত আইডিয়া ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। তো চলে আসলাম এর পরের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা তোমাদের বীরভূম জেলা স্কুলে এসেছিল। এটা বীরভূম জেলা স্কুলে, যারা বীরভূমের দর্শক, ঠিক আছে, তারা আমাকে কমেন্ট করো যে তাদের স্কুলে এই কোশ্চেনটা এসেছিল 2016 সালে। ঠিক আছে,
2016 সালে কোশ্চেন, তোমাদের স্কুলে কোশ্চেন করাচ্ছি বীরভূম জিলা স্কুলে, ঠিক আছে। তো এটা এসেছিল 2016 সালের কোশ্চেন। তো এখানে কি বলছে যে এক্স একটা পরমাণু ছিল যার নিচে 92 ওপরে এ, এটাখান থেকে আলফা বেরিয়ে যাওয়ার ফলে এই বিক্রিয়ায় এই যে এ আর এই জেড এর মান কত হবে। তাহলে ভালো করে বোঝো যে আলফা কণা বেরিয়ে যাচ্ছে মানে এই আলফা কণাটা নিচে কত থাকে, আলফা কণাটা নিচে থাকে হচ্ছে তোমার 2, নিচে থাকে হচ্ছে 2, উপরে কত থাকে 4 থাকে। তার মানে দেখো এখানে যেটা এ এর মান হবে সেটা হবে হচ্ছে এই দুটো জিনিসের অ্যাডিশন। তার মানে এর যে মানটা হবে সেটা হচ্ছে এখানে 234 আর হচ্ছে তোমার এখানের উপরের এই 4 তার অ্যাডিশন, অর্থাৎ কত হবে 4 আর 234 যোগ করলে কত হয় 238। তাহলে এর যে মানটা হলো সেই এর মানটা হলো 238। আর নিচের ক্ষেত্রে কি হবে এর 92, তাহলে এই 92টা কার সাথে সমান হবে, এইটাকে এই যে অ্যারোর যে সাইনটা এটাকে আমরা ইকুয়াল টু বলে মনে করছি, আর এই নিচে জেড আর এই 2 এর অ্যাডিশন হবে অর্থাৎ জেড প্লাস 2, অর্থাৎ এই জেডটাকে যদি এখানে রাখি প্লাস 2টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 92 এর জায়গায় 92 থাকবে, প্লাস 2টা এই পাশে আসছে অর্থাৎ -2 হবে, এখানে জেড থাকবে অর্থাৎ 92 থেকে যদি 2 বিয়োগ যায় তার মানে 90, অর্থাৎ জেড এর যে মানটা সেটা হবে 90, এর যে মানটা সেটা হবে 238। তাহলে এ আর জেড এর মান কত, উপরে হচ্ছে এ এর মান যেটা এর মান হবে 238 আর যেটা হচ্ছে জেড এর মান অর্থাৎ এই যে জেড এর মানটা সেটা হবে 90, ঠিক আছে। তার মানে এখান থেকে আলফা কণা বেরিয়ে যাওয়ার ফলে এর মান আর জেড এর মান নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। বীরভূম জেলা স্কুলে আশা করেছেন 2016 সালে। ওকে, খুব ভালো প্রশ্ন ছিল। চলো নেক্সট কোশ্চেন চলে আসলাম পরের কোশ্চেনে, যেটা এসেছিল ক্যানিং ডেভিড সেশন হাই স্কুল 2016 সালে। কোশ্চেনটা কি বলছে যে ইউরেনিয়ামের নিচে 92 ওপরে 238 রয়েছে, এর থেকে 8টা আলফা কণা, এইবার কিন্তু অঙ্কগুলো একটু জটিল হবে, আর 6টা বিটা কণা, অর্থাৎ বিটা কণা কটা 6টা বেরিয়ে গেল, তাহলে পরমাণুটার ভর সংখ্যা কত হবে, পারমাণবিক সংখ্যা কটা হবে। তাহলে দেখো ইউরেনিয়াম ছিল, ইউরেনিয়ামের নিচে 92 উপরে ছিল 238, ঠিক আছে, উপরে 238, এখান থেকে কি বেরোচ্ছে আলফা কণা বেরোচ্ছে, কটা আলফা কণা বেরোচ্ছে 8খানা, ঠিক আছে। তাহলে যে পরমাণুটা তৈরি হবে সেটার পরে আবার ওখান থেকে কি বেরোচ্ছে 6টা বিটা কণা বেরোচ্ছে, ঠিক আছে। আচ্ছা আগে বোঝো আলফা কণা নিচে কত থাকে 2, উপরে কত থাকে 4, তাহলে দেখো উপরের দিক থেকে 4 8 32 আর নিচের দিক থেকে 8 2 16, তাহলে নিচের দিক থেকে কত কমছে 16 কমছে, উপরের দিক থেকে 4 8 32 অর্থাৎ উপরের দিক থেকে 32 কমছে। তাহলে এখানে যে পরমাণুটা তৈরি হবে আমি জানি না, মনে করলাম এক্স, তাহলে এই উপরের পরমাণুটার যদি উপর থেকে 32 কমে তাহলে 238 থেকে 32 এর বিয়োগ মানে উপরে হবে 206, আর নিচের দিক থেকে 8 2 16 অর্থাৎ 92 থেকে যদি 16 বাদ যায় তাহলে 76 হবে, নিচে 76 হবে। দেখো হিসাব করে দেখিয়ে দিচ্ছি, চলো আর একবার দেখাই যারা বুঝতে পারোনি তাদের জন্য। দেখো আলফা কণা বেরোনো মানে নিচের দিক থেকে 2 কমা উপরের দিক থেকে 4 কমা, তাই তো। তাহলে নিচের দিকে যদি 2 থাকে আর এখানে 8টা থাকে তাহলে 8 2 কত, নিচের দিক থেকে কত কমছে 16 কমছে, তাহলে 92 এর দিক থেকে কত কমছে 16 কমছে, আর উপরে 238 এর দিক থেকে কত কমছে 4 8 32, 4 8 32, তাহলে -32 কমছে। এই জিনিসটা বুঝতে পারলে। আচ্ছা এবার 238 এর থেকে যদি 32 কে বিয়োগ দাও তাহলে পড়ে থাকে হচ্ছে 206, আর এখানে যদি 92 থেকে 16 বিয়োগ দাও তাহলে পড়ে থাকে হচ্ছে 76। তার মানে যে পরমাণুটা তৈরি হবে তার নিচের প্রোটন সংখ্যা হবে 76 আর উপরের দিকে যে ভর সংখ্যা সেটা হবে 206। একটা আলফা কণা বেরোনো মানে উপর থেকে 4 কমা নিচের থেকে 2 কমা, কিন্তু একটা আলফা কণা এখানে বেরোয়নি, এখানে বেরিয়েছে 8টা আলফা কণা। তাহলে 8টা আলফা কণা বেরিয়েছে মানে নিচের দিক থেকে একটা আলফা কণার জন্য 2 কমে, 8টা আলফা কণার জন্য নিচের দিক থেকে 8 2 16 কমবে। তাহলে নিচের দিক থেকে দেখো 92 থেকে 16 বাদ দিলে 76 হবে, আর উপরের দিকে 4 8 32 অর্থাৎ উপরের দিক থেকে কত কমবে 238 এর থেকে 32 অর্থাৎ 206 হবে, ঠিক আছে। আচ্ছা এবার এই যে পরমাণুটা তৈরি হলো এক্স, এক্স এর ক্ষেত্রে নিচে হলো 76 উপরে হলো 206, এবার এর এখান থেকে 6টা বিটা কণা বেরোবে, এখান থেকে কি বেরোবে, এখান থেকে বেরোবে বিটা কণা। বিটা কণা মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইলেকট্রন কণা যার হচ্ছে নিচে -1, ঠিক আছে, উপরে হচ্ছে 0, আর এটা কটা বেরোবে 6টা বেরোবে। আচ্ছা তার মানে 6 -1 অর্থাৎ -6, তার মানে এখানে নিচের পার্টটাকে ব্যালেন্স করবার জন্য এখানে আমাদেরকে কত হতে হবে, এখানে হতে হবে তোমার হচ্ছে যে পরমাণুটা তৈরি হবে, মনে করলাম একটা ওয়াই পরমাণু তৈরি হলো, তাহলে তার নিচে কত হতে হবে 82 হতে হবে। কেন হতে হবে চলো দেখিয়ে দিচ্ছি। দেখো 6 আর 1 গুণ করলে কত হচ্ছে -6, তাহলে এইটুকু পার্ট এই দুটো মিলে কত হচ্ছে -6 হচ্ছে, আর এখানে থাকা +82 যোগ করো কত হচ্ছে, এই দুটো যোগ করলে 76, অর্থাৎ নিচের দিকে কত থাকছে এখানে 76 আর এই পাশে কত ছিল 76 মিলে যাচ্ছে। উপরের দিকে 206 ছিল, বিটা কণা বেরিয়েছে 600 মানে উপরে কিছুই হবে না অর্থাৎ এটা 0ই থাকবে, মানে সরি এটা এখানে কত থাকবে 206 থাকবে, ঠিক আছে। দেখো 206 উপরে হচ্ছে কারণ এখানে 206 আর এখানে 206 সেম থাকছে, কারণটা কি 6 0 6 আর এই যে 6 আর এই যে 0 মিলে উপরে 0 হচ্ছে, তার সাথে 206 যোগ মানে উপরে 206 আর এখানেও 206 মিলে যাচ্ছে, এখানে দেখো -6 আর এখানের 82 মিলে গিয়ে কত -6 আর 82 মিলে গিয়ে 76 আর এখানে দেখো 76,
এক থাকছে জিনিসটা, অর্থাৎ বিটা কণা বেরোনো মানে কি, যে পরমাণুটা থাকবে তার 6 বেড়ে মানে 1 বেড়ে যাওয়া। এখানে কটা বিটা কণা বেরিয়েছে, 6টা বিটা কণা বেরিয়েছে, তাহলে দেখো 76টা 6 বেড়ে গেছে, 76টা 6 বেড়ে 82 হয়েছে, এখানে দেখো 6 বেড়ে গেছে, 76টা 6 বেড়ে গিয়ে 82 হয়েছে। ঠিক আছে, বিটা কণা বেরোনো মানে একটা বিটা কণা বেরোনো মানে এক বাড়া। এখানে কটা বিটা কণা বেরিয়েছে, 6টা বিটা কণা, তাহলে 6 বেড়েছে, যেটা দেখো 76টা 6 বেড়ে 82 হয়েছে। ওকে, আর উপরের দিকটা কি হয়, বিটা কণা বেরোনো মানে কোনো চেঞ্জ হয় না, উপরের দিকটা এই যে বিটা কণা বেরোনো মানে এই যে উপরের যে দিকটা এটা 0 চেঞ্জ হয়, কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ 206টা 206ই থাকে। আশা করি আইডিয়া ক্লিয়ার করতে পারলাম। ওকে, উল্লেই উল্লেই উ উল্লেই উল্লেই উ উল্লেই উল্লেই উ উল্লেই উল্লেই উ উল্লেই উল্লেই উ। এবার দেখো ইউরেনিয়ামের যে কোয়েশ্চেনটা দিয়েছে, এটা 4 নম্বরের কোয়েশ্চেন, পুরো বিবি হাই স্কুল, ব্র্যাডলি বিট হাই স্কুল সম্ভবত। তো এইখানে দেখো যে কোয়েশ্চেনটা দিয়েছে সেখানে বলছে যে ইউরেনিয়াম ছিল যার মধ্যে থেকে একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে এবং বিটা কণা বেরিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট যে পরমাণু দুটো তৈরি হবে, আলফা কণা বেরোনোর পর এখানে যেটা হবে আর এখানে যেটা হবে সেটা কি হবে। তো ধরলাম এইখানে আলফা কণা বেরোনোর পরে এখানে একটা এক্স পরমাণু তৈরি হয়েছে। তো দেখো আলফা কণা বেরোনো মানে নিচের দিক থেকে 2 কমা, উপরের দিক থেকে 4 কমা, তাহলে নিচের দিক থেকে যদি 2 মাইনাস হয়ে যায় তাহলে এখানে থাকে 90, আর উপরের দিক থেকে যদি 4 মাইনাস হয়ে যায় উপরে থাকে হচ্ছে 234। ঠিক আছে, তার মানে এখানে যে এক্স পরমাণুটা তৈরি হবে, আলফা কণা বেরোনো মানে নিচের দিক থেকে 2 কমা, অর্থাৎ 92 থেকে 2 কমে নিচে হবে হচ্ছে 90 হবে, আর উপরের দিক থেকে 4 কমা, আলফা কণা বেরোনো মানে উপরের দিক থেকে 4 কমা, তাহলে 238টা চেঞ্জ হয়ে গিয়ে হবে 234। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা এখানে মুছে দিলাম। ঠিক আছে, আচ্ছা চলে আসা যাক হচ্ছে নেক্সট পার্টটাতে। নেক্সট পার্টটাতে দেখো কি বলছে, বিটা কণা বেরোচ্ছে। বিটা কণা বেরোনো মানে কি, এখানে একটা পরমাণু তৈরি হলো, মনে করলাম ওয়াই পরমাণু তৈরি হলো, যার ক্ষেত্রে কি হবে, নিচের দিকে শুধুমাত্র 1 বেড়ে যাবে, অর্থাৎ 90-র সাথে 1 যোগ হয়ে 91 হবে নিচে, আর উপরে কি হবে, উপরে কোনো চেঞ্জই হবে না, অর্থাৎ 234-এর সাথে 0 যোগ হবে, অর্থাৎ 234 থাকবে। বিটা কণা বেরোনো মানে কি, একটা ইলেকট্রন বেরোনো যার নিচে -1 উপরে 0, তাহলে উপরে 0 মানে উপরে তো কোনো চেঞ্জ আসবে না, তাহলে 234-এর সাথে 0 যোগ হবে আর মানে 234 হবে। ঠিক আছে, বা 0 বিয়োগ করতেও পারো, এখানে 0 বিয়োগ করতে পারো, অ্যান্সার একই থাকবে, 234 থাকবে। আর নিচের দিকে কি হবে, -1 বেরোচ্ছে, মাইনাস মাইনাস এটা প্লাস, অর্থাৎ 90টা চেঞ্জ হয়ে গিয়ে +1 অর্থাৎ 91 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে নিচে কত হয়ে যাচ্ছে 91, উপরে কত হয়ে যাচ্ছে 234। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের কোয়েশ্চেনটার অ্যান্সার। চলো ভিডিওটা আপাতত এইখানে আমরা শেষ করছি। ঠিক আছে, এর পরবর্তীকালে আমরা বিভিন্ন রকমের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, যে হোমওয়ার্কটা সবাই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি দেখো। তো চলে আসলাম পরের যে কোয়েশ্চেনটা, যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে দেখো ইউরেনিয়াম, এটা তোমাদের জন্য কোয়েশ্চেন, হোমওয়ার্ক কোয়েশ্চেন HW। ঠিক আছে, এখানে দেখো ইউরেনিয়ামের নিচে 92, উপরে 235, দুটো আলফা কণা 3টে বিটা কণা বেরিয়ে যাওয়ার ফলে একটা এক্স পরমাণু তৈরি হলো, যার নিচে এ উপরে বি, জিজ্ঞাসা করা হচ্ছে এ আর বির মান কত। এটা পাঠ্যভবনের কোয়েশ্চেন, 2016 সালে এসেছিল কোয়েশ্চেনটা, 2016 সালে। ঠিক আছে, কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, সবাই বাড়িতে করবে, করে আমাদের এই কমেন্টের সেকশনে কিন্তু তোমরা মনে করে জানাবে, তাহলেই কিন্তু পরের ভিডিওটা আসবে তোমাদের জন্য, না হলে কিন্তু আমি কিন্তু ভিডিও বানানোর মানে কমিয়ে দেবো কিন্তু। ঠিক আছে, কোয়েশ্চেন কি পড়ছো না কিচ্ছু সেটা আমাদেরকে জানতে হবে। তো তোমরা অনেকে এখানে ভিডিও দেখো, হোমওয়ার্কই করো না, বাড়িতে পড়াশোনাই করো না, কি পড়াশোনা করছো কি শিখছো সেটা জানতে হবে, তাহলে ভিডিওর কমেন্টে কিন্তু জানাবে যে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই মানে পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আনবো। ঠিক আছে, তো তোমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে দেবে এবং কত হচ্ছে এর মান আর কত হচ্ছে বির মান সেটা জানাবে। আমরা নেক্সট দিনকে এখান থেকে নিউমেরিক্যালগুলো সলভ করব। যদি কিছু থেকে যায় এই পার্টের বাকি, তাহলে সেই জিনিসটা তোমরা আমাদেরকে জানাবে, আমরা নেক্সট পার্টে সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করবো এবং ওই জায়গা থেকে পরের যে মানে পার্টটা সেটা নিয়ে আলোচনা করবো, এবং ওখানে আমরা নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন এবং অন্যান্য যে জিনিসগুলো আমাদের রয়ে গেছে সেইটা আমরা ডিসকাস করব।